আজকের এই ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ওয়েবিনারে আমাদের বিষয় হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2020-21 এর কাঠামো, মাঠ পর্যায়ের অফিস। তো স্কিল ডেভেলপমেন্ট অনলাইন ফোরাম বা এসডিএফ হচ্ছে গণগ্রন্থাগার অধিদপ্তরে কর্মরত যে 8 জন সহকর্মী আছেন এবং যারা একই সাথে ছাত্রাবস্থায় সহপাঠী ছিলেন, তাদের একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। দাপ্তরিক নানা বিষয়, ব্যক্তিগত জীবনের এবং সমসাময়িক যে বিষয়গুলো আছে সেখানে এই বিষয়গুলোর উপরে দক্ষতা অর্জন করার জন্য এসডিএফ এরকম আলোচনা সভা বা ওয়েবিনারের আয়োজন করার ইচ্ছা পোষণ করছে। তো আজকের এই আমাদের ওয়েবিনার আমি সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে এই ওয়েবিনারের সম্মানিত মডারেটর লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার মানিকগঞ্জ, জনাব রাফিয়া সুলতানা, তাকে আমি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ স্যারকে। আজকের এসডিএফ আয়োজিত আজকের এই ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আজকের ওয়েবিনারের বিষয়টি ইতিমধ্যে আমরা সবাই অবগত হয়েছি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2020-21 এর কাঠামো, মাঠ পর্যায়ের অফিস, এই শীর্ষক আলোচনা আজকে অনুষ্ঠিত হবে। আজকের আমরা সবাই জানি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আসলে আমাদের সবগুলো দপ্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়ের আলোকে কথা বলার জন্য আমাদের আজকের প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে থাকবেন আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তরের এপিএ বিষয়ক ফোকাল পয়েন্ট, অত্র অধিদপ্তরের সহকারী পরিচালক, পরিসংখ্যান বিভাগ, জনাব ফাতেমা খাতুন স্যার। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন যে আমাদের সবার অগ্রজ প্রতীকবিদ, জেলা সরকারি গণগ্রন্থাগার ঝিনাইদহ এর লাইব্রেরিয়ান জনাব মঞ্জুরে আলম স্যার। আজকে আমাদের মুখ্য আলোচক, যিনি মূল উপস্থাপনাটি আমাদের সামনে সবার সামনে তুলে ধরবেন এবং এটি এর প্রত্যেকটি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন, তিনি আমাদের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত এবছরের, আমরা সবাই জানি। তারপর জেলা এসডিএফ এর সদস্য এবং আসলে প্রধান উদ্যোক্তাদের একজন, জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রামের লাইব্রেরিয়ান জনাব কে এম মেহেদি হাসান স্যার। অনুষ্ঠানটি সমন্বয় করছেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার বরিশালের সম্মানিত সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি সদস্য এসডিএফ এবং এবছরে ইনোভেশনে মাঠ পর্যায়ে বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত কর্মকর্তা। আমরা তার জ্ঞানেও ঋদ্ধ হয়ে তার সমন্বয়ে আজকের অনুষ্ঠানটি আয়োজন করছি এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে সাথে আছেন জেলা সরকারি গণগ্রন্থাগার সাতক্ষীরার লাইব্রেরিয়ান, এসডিএফ এর উপদেষ্টা আল মামুন হাওলাদার। একই সাথে লাইব্রেরির বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে যেমন কাজ করে যাচ্ছেন। তিনি একই সাথে একাধারে ইনেলির একজন সম্মানিত সদস্য, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর ইনোভেটিভ লাইব্রেরি লিডার্স, এবং তিনি কাজ করছেন এনলিফের ডিরেক্টর হিসেবে, এশিয়ান লাইব্রেরি ইনোভেটরদের নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ পদে। তো আমরা আর দেরি না করেই আমাদের মূল সেশনটিতে চলে যাব। শুরুতেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি, এসডিএফ এর আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি জনাব মঞ্জুরে আলম স্যারকে। মঞ্জুর আলম স্যার জেলা সরকারি গণগ্রন্থাগার ঝিনাইদহে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত আছেন। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এসডিএফ কে এবং এসডিএফ কর্তৃক আজকের এই আয়োজিত অনুষ্ঠান, যে আমাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আজকের এই কাঠামো নিয়ে যে আজকের এই ওয়েবিনার অনুষ্ঠিত হচ্ছে, তার মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী পরিচালক, বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার ও সদস্য এসডিএফ। এই যার সমন্বয়ে আমরা আসলে সকলে আজকে একত্রিত হয়েছি এবং আমরা ঋদ্ধ হতে চলেছি যে মুখ্য আলোচকের উপস্থাপনায়। তিনি হচ্ছেন জনাব কে এম মেহেদি হাসান, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রাম ও সদস্য এসডিএফ। এই আমরা আসলে ঋদ্ধ হতে চলেছি কারণ হচ্ছে কোনো মানুষের যদি নলেজ এবং স্কিল একসাথে থাকে তাহলে তার কাছ থেকে আসলে অনেক কিছুই নেওয়া সম্ভব। তা আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, যে আমরা কিছু হলেও নিতে পারবো, কারণ কিছু মানুষের আসলে নলেজ এবং স্কিল একসাথেই থাকে। তার মধ্যে একজন মানুষ আজকে আমাদের এই মুখ্য আলোচক।
আরো আমাদের মাঝে উপস্থিত থাকবেন যে আমাদের সভাপতি মহোদয়, যাকে আসলে সভাপতি বললে ভুল হবে। আমার কাছে মনে হয় যে যাকে উপস্থাপন করলে যে সব সময় আসলে নিজেদের বন্ধুদেরও যেমন ক্রেডিট বাড়ে, নিজেদের অধিদপ্তরেরও ক্রেডিট বাড়ে, নিজেদের বা পরিচিত মানুষদেরও ক্রেডিট বাড়ে, সেই রকম একজন মানুষকে আজকে আমরা সভাপতি হিসাবে পেয়েছি, সেজন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আর সবচেয়ে যাকে যার মানে অধীর আগ্রহে এখনো আমরা বসে আছি, যাকে পাইনি, আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তরের ফোকাল পয়েন্ট এপিএ বিষয়ক এবং আমাদের লাইব্রেরিয়ান সহকারী পরিচালক জনাব ফাতেমা খাতুন ম্যাডামকে। আসলে গণগ্রন্থাগার অধিদপ্তরকে যে কজন মানুষ আসলে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো উনি তাদের মধ্যে অন্যতম একজন মানুষ, যার হাত ধরে আমরা আরো এগিয়ে যাব এই প্রত্যাশা করছি। এবং অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত আমাদের সঞ্চালনার যিনি দায়িত্বে আছেন, আমাদের রাফিয়া সুলতানা, যার কবিতার আমি অন্তত বড় ফ্যান, কবিতার নয় কবিতা আবৃত্তির। লাইব্রেরিয়ান জেলা সরকারি গণগ্রন্থাগার মানিকগঞ্জ ও সদস্য এসডিএফ। আসলে কিছু আমার কাছে মনে হয়েছে যে এই এসডিএফটা গঠন করার পেছনে যে মানুষগুলো ভূমিকা পালন করেছেন, যে কিছু অতৃপ্ত মানুষ বলবো আর কি। তো মানুষ তো আসলে অতৃপ্ত বা অসন্তুষ্ট মানুষ, অপ্রত্যয়ের একটা আলাদা ঝামেলা আছে, যে অপ্রত্যয়টা কারোর সাথে লাগালেই সেটা আসলে নেগেটিভ অর্থ প্রকাশ করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অপ্রত্যয় দিয়েও বা অতৃপ্ত দিয়েও আসলে পজিটিভিটি প্রকাশ করা যায়। কারণ মানুষ মাত্রই অতৃপ্ত। মানুষ এবং পশুর মধ্যে যদি পার্থক্য করা যায়, যে কার্ল মার্কস এই বলে পার্থক্য করেছিলেন যে একটা পশু তার কাজ পুনরাবৃত্তি ভাবেই করে এবং একজন মানুষ তার প্রতিটি কাজকেই নতুন ভাবে করেন। তো এইভাবে যদি আমরা কল্পনা করি, তার মানে মানুষ মাত্রই অতৃপ্ত, তার তৃপ্ততা থাকবে না। আর এই কিছু অতৃপ্ত মানুষ মিলেই আজকের এই এসডিএফটা গঠন করেছে। সেজন্য আমি ধন্যবাদ জানাই সেই সকল অতৃপ্ত মানুষকে। কারণ একজন বাঘ যখন 1000 বা 3000 বছর পূর্বেও একজন বাঘ যে প্রক্রিয়ায় কাঁচা মাংস খেত, আজ আজকে এসে সেই বাঘ কিন্তু সেই প্রক্রিয়াতেই মাংস খেয়ে যাচ্ছে বা তার ক্ষুধা নিবৃত করছে। কিন্তু মানুষ কিন্তু একইভাবে তার ক্ষুধা নিবৃত করছে না। মানুষ 3000 বছর পূর্বে নিজেও কাঁচা মাংস খেত, কিন্তু আজকে সে কাঁচা মাংস খাচ্ছে না, মাংসের উপরে অন্তত কিছু ছিটিয়ে নিচ্ছে, বা আমাদের সবচেয়ে পছন্দের খাবারই হয়ে গেছে এখন বিরিয়ানি। তো এইভাবে যে অতৃপ্ত মানুষের অতৃপ্ততা যে আমাদের আসলে নতুন ধরনের নতুন কিছু চিন্তা ভাবনা করতে সহায়তা করে, তো সেই সহায়তার একটা অংশ হিসেবে আমি দেখছি এই এসডিএফ কে, যার মাধ্যমে শুধু এসডিএফ এর সদস্যগণ নয়, আমাদের মতো কিছু তৃপ্ত মানুষরাও উপকৃত হবে, যাদের মধ্যে হয়তো অতৃপ্ততা জাগানো সম্ভব হবে। তা বা এক্ষেত্রে আমরা আজকে যে বিষয়, আমাদের বিষয়টা হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2020-21 কাঠামো মাঠ পর্যায়ে অফিস শীর্ষক ওয়েবিনার। তা আসলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নিয়ে যদি আমরা কিছু বলি, তাহলে এই চুক্তি নিয়ে আমরা 4-5 বছর ধরেই কাজ করে যাচ্ছি। আসলে এই কাজ করার মধ্যে দিয়ে আমাদের আসলে আমরা এইটাকে বোঝার আরো পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। আসলে গভর্নমেন্টও প্রতি বছরই যখন নতুন করে এপিএ নিয়ে এসছে, তার মধ্যে থেকে কিছু প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে এসেছেন, যেটাও আমি বলবো যে এই অতৃপ্ততারই ফসল, যে তারাও তৃপ্ত নয়, যে আরো কিছু করা যেতে পারে। যে এই পরিবর্তনগুলো আমরা প্রতিবারই দেখি কিছু কিছু পরিবর্তন আসে। তো এইবারের পরিবর্তনগুলো মনে হয়েছে যে একটু বেশি পরিবর্তন হয়েছে কাঠামোগত দিক থেকে। ভেতরের দিকে যদি আমরা যাই তাহলে দেখবো যে আসলে অতটা পরিবর্তন হয়নি, তবে যেভাবে কাঠামোগত পরিবর্তন হয়েছে, যে কাঠামোর একটা পরিবর্তন হলেই তো আসলে তথ্যগুলোর অনেক ধরনের পরিবর্তন চলে আসে। তো সেই বিষয়টা নিয়ে আমাদের মুখ্য আলোচক মহোদয় আজকে যে আলোচনা করবেন, তাতে আমার মনে হয় প্রত্যেকেই আমরা লাভবান হব। তবে এই বিষয়ে একটা কথা বলি, যে যখন পরিবর্তনগুলো মানুষের যখন এইভাবে আসে, তো যখন আপনি অল্প পরিবর্তন দেখবেন, তখন দেখবেন যে আগেরটার সাথে ম্যাচিং করে নিয়ে আপনি সেই পরিবর্তনটুকুকে যদি ইনক্লুড করে নেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যদি কোনো কিছুর ব্যাপক পরিবর্তন ঘটে, তাহলে সেই ব্যাপক পরিবর্তনটাকে সামনে রেখে আপনার জিনিসগুলো সেখানে ইনপুট দিতে হয়। আমার কাছে সেইটা মনে হয় যে যদি অল্প পরিবর্তন হয়, তাহলে পরিবর্তনটুকুকে নিয়ে এসে আপনি আপনার মধ্যে দিয়ে দিলেন। আর যদি সেটা ব্যাপক পরিবর্তন পর্যায়ে যায়, তাহলে পরিবর্তনটাকে সামনে রেখে আপনি আপনার ডাটাগুলোকে ইনক্লুড দিলেন। আমার কাছে মনে হয় যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কে এই ছোট্ট কথাটুকু আমি বললাম।
আর আমাদের যে মুখ্য আলোচক মহোদয় রয়েছেন উনি আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন। আর আমাদের সাথে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ তারা উপস্থিত না হলে আসলে এই ওয়েবিনারটা সার্থক হতো না। এই উপস্থিত মানুষদের জন্য আসলে একটা গল্প বলি, যে গল্পটা এইরকম যে ইন্ডিয়ান মিথোলজিতে একটা গল্প আছে যে দুইজন বন্ধু কোনো এক সময় দুজন করছে যে বন্ধু আজকে তুই কোথায় যাবি। তো এক বন্ধু বলছে যে আজকে ওখানে নাচ গান হচ্ছে, একটা আসর বসেছে, আমি সেই নাচ গানের ওখানে যাব। তো ওই বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞাসা করলো যে তুই কোথায় যাবি। তখন সেই বন্ধু বলল যে আমি আজকে আসলে এই বড় মন্দিরে একটা পূজা হচ্ছে, আমি পূজা দিতে যাব। এই এক বন্ধু তাহলে যথারীতি তার বিকেল বেলা তারা চলে গেল একজন নাচ গান দেখতে, আর একজন বন্ধু চলে গেলে পূজা অর্চনা করতে। একজন বন্ধু যে নাচ গান দেখছে, সে নাচ গান দেখতে দেখতে চিন্তা করছে যে আসলে আমি তো এখানে নাচ গান দেখছি, আমি তো ভালো কাজ করছি না, আমার বন্ধুটা পূজা দিতে গিয়েছে, সে তো অনেক ভালো কাজ করছে, আমার এখানে না থেকে মনে হয় ওখানে থাকাই বেটার ছিল। বা আরো এই ধরনের চিন্তা ভাবনা বা আরো এই ধরনের কর্মকাণ্ড তাহার মধ্যে প্রকাশ পেতে থাকে। একইভাবে যে বন্ধুটা পূজা দিচ্ছে সে ওখানে বসে চিন্তা করছে যে আরে কি করতে এলাম আমি এখানে, এখানে পূজা এগুলো কি হচ্ছে, এর চেয়ে আমার বন্ধু ওখানে নাচ গান দেখছে, সে কতটাই না মজা পাচ্ছে। তো সে এইটা নিয়ে তার মধ্যে থেকে ভাবতে থাকলো। এবং এই গল্পটা সারাংশ এরকম যে যে বন্ধু মানে গল্পটা সারাংশ এইভাবে টানলেন যে যে বন্ধু নাচ গান দেখছিলেন তিনি সেই যে পূজা করার সোয়াবটা পেলেন, আর যে বন্ধু পূজা করছিলেন তিনি সেই নাচ গানের গুনাহটা পেলেন। এখন তার কারণ হচ্ছে আমি এই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তারা যেন আসলে আমাদের বাহিরে যে আমাদের সহকর্মী বা যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তারা তো আসলে বাহিরে অনেক মজা টজা করছে বলেই মনে হচ্ছে, যে তারা যেন আসলে এখানকার এই পুণ্যটা পরবর্তীতে ভিডিও দেখে গ্রহণ না করে ফেলে, এবং আমরা আজকে এখানে বসে থেকেও যেন ওই বাহিরের সেই পাপ কাজটাকে না বলেও যদি অন্য কাজ বলি সেই কাজটাকে যেন আমরা গ্রহণ করে না থাকি। এই বিষয়ে যদি আমরা সতর্ক থাকি, আমরা মনোযোগী হই, তাহলে আমার মনে হয় যে আমরা এর থেকে আরো অনেক বেশি ফলাফল বয়ে নিয়ে আসতে পারবো। তার বেশি কথা বললে আসলে সময়টা চলে যাচ্ছে, আমাদের অনেক আলোচক বৃন্দ আছেন এখানে কথা বলবেন। আমরা এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ মঞ্জুরে আলম স্যারকে এত সুন্দরভাবে আমাদেরকে অনুপ্রেরণা দায়ী একটি বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমার বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এসডিএফ এর আজকের আয়োজনের প্রধান অতিথি গণগ্রন্থাগার অধিদপ্তরের এপিএ বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারী পরিচালক জনাব ফাতেমা খাতুন ম্যাডামকে। ফাতেমা খাতুন ম্যাডাম আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। ম্যাডাম আমরা জানি ম্যাডাম এবছরে ইনোভেশনের গণগ্রন্থাগার অধিদপ্তরের মধ্য থেকে বেস্ট ইনোভেটর হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন, এবং তার উদ্ভাবনী ক্ষমতার বা তার উদ্ভাবনী জ্ঞান থেকে আমাদেরকেও উনি জ্ঞানে ঋদ্ধ করবেন এবং আমাদেরকেও সামনে ভবিষ্যতে নতুন নতুন জিনিস শেখাবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ফাতেমা ম্যাডাম একজন প্রাণবন্ত মানুষ, আমাদেরকে সবসময় আসলে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জানান। আজকে আরো বিশেষভাবে এপিএ বিষয়ে আমরা বসেছি তার দিক নির্দেশনা পাওয়ার জন্য। একই সাথে আমরা যেহেতু এপিএর বিস্তারিত কাঠামো নিয়ে কথা বলবো, তো ম্যাডামের কাছ থেকে, ম্যাডাম এখানে আমাদের আসলে সকলের মধ্যমণি হিসেবে আমাদের সাথে আছেন, তো ম্যাডামকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। এখন আপনাদের সবাইকে আমি এই আজকের ওয়েবিনারের আয়োজক এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং উপস্থিত যারা এই এসডিএফ এর সদস্যরা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আছেন অন্যান্য সবাই অংশগ্রহণকারী, আমাদের মাঠ পর্যায়ের বিভিন্ন সদস্যরা, বিভিন্ন লাইব্রেরিয়ান কর্মকর্তারা, বাকি আমাদের মানে কারা কারা আছেন আমি এখনো দেখতে পাই, আমাদের সহকর্মী বৃন্দ এবং আমার এই যে এসডিএফ এর যারা আছেন সবাইকে আমি আসসালামু আলাইকুম বলে শুরু করছি। প্রথমে আমি একটি মানে এই এপিএ এবং শুদ্ধাচারের যে পরিবর্তনটা এসছে 2021-22-এ, আপনারা সেই বিষয়ে মাঠ পর্যায়ে যে একটা আলোচনার আয়োজন করেছেন সেই বিষয়ে একটু বলতে চাচ্ছি।
সেটা হচ্ছে যে পরিবর্তনটা আসলে তেমন কিছুই না, আগে এগুলো সবই ছিল আমাদের, যেটা আমাদের আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের মধ্যেই সবগুলো ছিল। এখানে খুব একটা শুধু মানে কিছু সেন্টেন্সের শব্দের মধ্যে, কিছু কলামের মধ্যে পরিবর্তন এসছে। পরিবর্তনগুলো যেগুলো এসছে সেগুলো আপনারা মনে হয় এর আগে একটা ওয়েবিনারে মানে বিস্তারিত আলোচনা করেছিলেন, আমি শুনেছি। হ্যাঁ, এই পরিবর্তন সমূহ গুলো নিয়ে আপনারা যে এপিএ তে এগিয়ে যাবেন, আবার কিভাবে কাজ করবেন বা এপি এর পরিবর্তন গুলো কি হবে, সেগুলো নিয়ে আজকে মনে হয় মাঠ পর্যায়ের কাঠামো নিয়ে আলোচনাগুলো হবে। তো এই যে আলোচনা হচ্ছে, এই যে একটা এপিএ, এগুলো কিন্তু এপিএ-টা প্রথম শুরু হয় 2014-15-তে শুরু হয়। এপিএ মন্ত্রী পরিষদ গঠন করেন, আপনারা নিশ্চয়ই জানেন। তার পরবর্তীতে যে ধাপে ধাপে চলে আসছেন। আর এই ভিতরে একটা অংশ আছে যেগুলো আপনার বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন সময় বিভিন্ন হয়, যেটা হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল। সেটা শুরু হয় 2012-তে, কিন্তু ওটা প্রণয়ন কাজ শুরু হয়, বাস্তবায়ন শুরু হয় 2016-তে। সেই শুদ্ধাচার কৌশলটাই একটু আমাদেরকে জিনিসটা, আমাদের কর্মচারীরা আছেন, সরকারি পর্যায়ে যারা আছেন, সবারই একটা মানে গুণগত মানের পরিবর্তন, দক্ষতা বৃদ্ধির জন্য একটা মন্ত্রী পরিষদ কিছু সূচক নির্ধারণ করে দিয়েছেন। সেই শুদ্ধাচার কৌশলটাই যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, ভালো করে অর্জন করে বিভিন্ন পয়েন্ট গুলো অর্জন করতে পারি, তাহলেই আমরা মনে করব তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক, সবকিছু ক্ষেত্রেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। পাশাপাশি যেগুলো আছে আপনাদের ইনোভেশন, তথ্য অধিকার, অভিযোগ, আপনি এগুলো সবই কিন্তু আগে ছিল, পাট পাট করে এখন সরকার আরো সহজ করে দিচ্ছেন আমার মনে হয়। আজকে আমি আর এতটুকু বলতে চাচ্ছি, পরবর্তীতে হয়তো বিস্তারিত ভাবে আবার আলোচনা হবে। আমি আর সময় নষ্ট করছি না, আমার মনে হয় আমার সময় কিছুটা ক্ষেপণ হতে আরো আমি এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ফাতেমা খাতুন ম্যাডামকে। আসলে এপিএ সম্পর্কে একটি প্রাথমিক ধারণা কথা, প্রাথমিক আলোকপাত ফাতেমা খাতুন ম্যাডাম আমাদের সবার উদ্দেশ্যে করলেন, সে কারণে ম্যাডামকে আরেকবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আমাদের মূল উপস্থাপনা দিকে চলে যাব। আজকে আমাদের মূল উপস্থাপনাটি পরিবেশন করবেন আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচকের ভূমিকায় যিনি আছেন এসডিএফ এর সদস্য, জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রাম এর লাইব্রেরিয়ান জনাব কে এম মেহেদী হাসান। আসসালামু আলাইকুম। শুরুতে সঞ্চালক মহোদয় ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এসডিএফ কে আমাকে আজকের এই ওয়েবিনারের মুখ্য আলোচক নির্বাচিত করবার জন্য এবং আলোচনার সুযোগ করে দেবার জন্য। এসডিএফ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আজকের এই ওয়েবিনারে যুক্ত আছেন, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অতিবাহিত হয়েছে, কাজে আমি সরাসরি আমাদের আজকের মূল আলোচনার দিকেই চলে যেতে চাই। আমরা জানি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2021-22 এর কাঠামো মাঠ পর্যায়ের অফিসের জন্য। আমি একটু নিশ্চিত হতে চাই যে আসলে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা প্রতি বছর এপিএ চুক্তি করে থাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সেই চুক্তির আলোকে আমরা আমাদের বছর জুড়ে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। মন্ত্রিপরিষদ বিভাগ প্রতি বছর নির্দেশনা দিয়ে থাকেন কিভাবে আমরা আমাদের এপিএ চুক্তি, পাশাপাশি আমরা জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল এবং উদ্ভাবনী কর্মপরিকল্পনা, এই দুটি বিষয়ও আমরা করে থাকতাম ভিন্নভাবে। আর এপিএর যে কাঠামো, যে এপিএর যে কর্মপরিকল্পনা প্রতি বছরের মতো এবছরও ঠিক একই রকম কর্মপরিকল্পনা আছে, যেমনটি আমরা এর আগে বিভিন্ন
বক্তাদের আমাদের প্রধান অতিথি মহোদয়ের মুখ থেকে আমরা শুনেছি যে এবছরের এপিএ কাঠামোতে কিছু পরিবর্তন এসেছে, তবে মূল বিষয় মোটামুটি প্রায় একই রকম রয়েছে। তো আজকের আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে মাঠ পর্যায়ের 2021-22 এর যে কাঠামো সেটি, অর্থাৎ নতুন যে কাঠামো আমরা এই বছরের জন্য অর্থাৎ আগামী অর্থ বছরের জন্য প্রণয়ন করব এবং বাস্তবায়ন করব। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে সেই কাঠামোটি। বিগত বছরগুলোর মতো এবছরও এপি এর কাঠামোর দুটি প্রধান অংশ আছে। আগে যেটি ছিল কৌশলগত উদ্দেশ্য এবং ছিল আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য। এবছরও ঠিক একই রকম দুইটি প্রধান অংশ রয়েছে, তবে অংশ দুটির নামে পরিবর্তন আনা হয়েছে। প্রথম আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের স্থলে হয়েছে কর্ম সম্পাদন ক্ষেত্র এবং আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের স্থলে এসেছে সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম, এবং কিছু নম্বর বিভাজনের মধ্যেও বৈচিত্র্য আনা হয়েছে। আমরা একটু দেখে নিই যে আমাদের এপি এর এই বছর আগামী অর্থ বছরের জন্য যে কাঠামো নির্ধারণ করা হয়েছে এখানে নম্বরটি আমরা স্ক্রিন দেখছি সবাই। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। পূর্বের বছরের মতো এবছরও এপি এর পুরো নম্বর হচ্ছে 100। কর্ম সম্পাদন ক্ষেত্র, যেটি আগে ছিল কৌশলগত উদ্দেশ্য, এই ক্ষেত্রের মধ্যে নম্বর ছিল পূর্ববর্তী বছরগুলোতে 75, মাঠ পর্যায়ের জন্য এবছর সেটি করা হয়েছে 70। যেটি আগে ছিল আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য, সেটিকে এবার করা হয়েছে সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম, এবং এখানে 25 নম্বরের স্থলে করা হয়েছে 30 নম্বর। আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের মধ্যে যে বিষয়গুলো, যে কার্যক্রমগুলো আমরা পরিকল্পনার মধ্যে আনতাম এবং সম্পাদন করতাম, সেগুলো আগে বিভিন্ন জায়গা থেকে এনে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গার, যেমন শুদ্ধাচার, ই গভর্নেন্স, অভিযোগ প্রতিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার, সমস্ত বিষয়গুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আগে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য হিসেবে যুক্ত ছিল। এবছর আমাদের এই অধিক্ষেত্রগুলোর প্রত্যেকটির জন্য পৃথক পৃথক কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং এপি এর সঙ্গে যুক্ত করতে হবে। সে 5টি সংযোজনী নতুন ভাবে এবছরের এপিএতে যুক্ত হয়েছে। এই 5টি সংযোজনীর পূর্ণ নম্বর হচ্ছে 30। আমরা যদি শুদ্ধাচারের দিকে দেখি, শুদ্ধাচার কর্ম পরিকল্পনার পুরো নম্বর হচ্ছে 50, যেটি আমরা এখানে সংযুক্ত করে দিব। তবে এই 50 নম্বর আমাদের ওয়েটেড ফ্যাক্টর হিসেবে কাজ করবে 10-এ। কেউ শুদ্ধাচার কর্ম পরিকল্পনা পুরো বাস্তবায়ন সক্ষম হই, অর্থাৎ কেউ যদি আমরা শুদ্ধাচারে 50-এর মধ্যে 50 নম্বর পাই, তাহলে সেটি এপিএতে রূপান্তর হবে 10 নম্বরে। কেউ যদি আমরা 50-এর মধ্যে 40 পাই, তাহলে সেটি ঐকিক নিয়মে 10-এর মধ্যে হয়ে যাবে 8। ঠিক একইভাবে ই গভর্নেন্স, অভিযোগ ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার ব্যবস্থাপনা, এই বিষয়গুলো একইভাবে বিবেচিত হবে। আমরা আলোচনার জন্য একটি নমুনা কাঠামো আমরা এখানে উপস্থাপন করব। যেহেতু আমি জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রামে কর্মরত আছি, কুড়িগ্রাম জেলার জন্য 21-22 অর্থ বছরের এপিএ কর্ম সম্পাদনের একটি নমুনা আমি একটি বিষয় পরিষ্কার করছি যে আমরা আজকে যে নমুনা কাঠামোটি উপস্থাপন করব সেটি সম্পূর্ণই একটি প্রস্তাব মাত্র, একটি নমুনা মাত্র। এটি কখনোই চূড়ান্ত কোনো কাঠামো নয়। অবশ্যই আমাদের অধিদপ্তরের বিজ্ঞ সিনিয়র স্যারগণ আছেন, এপি এর ফোকাল টিম এবং এপি এর টিম আছে আমাদের অধিদপ্তরের। তারা আমাদেরকে যে সুস্পষ্ট নির্দেশনা দেবেন, আমরা সেই অনুযায়ী আমাদের 21-22 অর্থ বছরের এপিএ চূড়ান্ত করব। তবে আলোচনার সুবিধার জন্য আমরা একটি এপিএ কাঠামো, নতুন একটি এপিএ কাঠামো আমরা উপস্থাপনের এখানে চেষ্টা করব, যাতে করে আমাদের বুঝতে একটু সহজ হয়। আমরা
এই এপিএ কাঠামোর দিকেই সরাসরি একটু চলে যাই। এবারের এপিএ কাঠামো যেটি প্রস্তাব করতে চাচ্ছি, সেই প্রস্তাবিত এপিএ কাঠামোটি আমি একটু শেয়ার করছি। আপনারা কি এখন পরিবর্তিত স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আলোচনার সুবিধার জন্য, বুঝবার সুবিধার জন্য এপি এর এই প্রস্তাবিত কাঠামোটির প্রত্যেকটির পৃষ্ঠা ধরে ধরে আমরা একটু করে আলোচনা করব, কোথায় পরিবর্তন এসেছে এবং আসলে আমাদের কি করণীয় হতে পারে। আরেকটু বিষয় আমি পরিষ্কার করে নিতে চাই। আমাদের এই নমুনা বা প্রস্তাবনা কাঠামোটি তৈরি করতে গিয়ে আমরা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক একটি ভিডিও প্রেজেন্টেশন ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেই নির্দেশনা এবং কিছু ক্ষেত্রে আমি আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের যিনি দায়িত্বশীল কর্তা মাননীয় উপসচিব ডক্টর আজিজুল হক স্যারের সাথে ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ করে কথা বলেছি, তার কাছ থেকে পরামর্শ নিয়েছে এই প্রস্তাবনাটি তৈরি করবার ক্ষেত্রে। এছাড়াও আমাদের এসডিএফ এর সদস্যবৃন্দ, তাদের প্রত্যেকের কাছ থেকে আমি নিয়েছি এবং পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা আমি দেখিয়েছি। আমি বিশ্বাস করি যে আমাদের অধিদপ্তরের আজকের প্রতিনিধি হিসেবে যিনি আছেন, মাননীয় প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সবার প্রিয় ফাতেমা খাতুন ম্যাডাম, নিশ্চয়ই আমি তার কাছে আমাদের এই প্রস্তাবিত কাঠামোর নমুনা প্রেরণ করব। এই অধিদপ্তরের এপি মাঠ পর্যায়ের জন্য নির্দেশনা প্রদানের ক্ষেত্রে আমাদের এটিকে তা বিবেচনায় নেবেন বলে আমি আশা করি। এবার আমরা চলে যাই প্রত্যেকটি পৃষ্ঠায়। এই মুহূর্তে আমরা প্রথম পৃষ্ঠায় আছি। আমি একটু স্ক্রিনটা ছোট করে নিচ্ছি, যেখানে পরিবর্তন নেই দেখাবো, পরিবর্তন আছে সেটি আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করব। প্রথম পৃষ্ঠার মধ্যে কোনো পরিবর্তন নেই। বিগত অর্থ বছরগুলোতে আমরা যেভাবে প্রথম পৃষ্ঠা তৈরি করতাম একইভাবে আমাদের প্রথম পৃষ্ঠাটি থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কালো কালিতে লেখা আছে কিছু লাইন এবং বেগুনি কালিতে লেখা আছে কিছু লাইন। পুরো নমুনা কাঠামোর মধ্যে আমরা কয়েকটি ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করেছি। কালো কালারটি দ্বারা আমরা বুঝাচ্ছি যার কোনো পরিবর্তন হয়নি, বিগত অর্থ বছরগুলোতেও ছিল, এ বছরও ঠিক হুবহু একই রকম ভাবে আছে। আর যেখানটিতে আমরা বেগুনি কালার দেখতে পাচ্ছি, এই বেগুনি কালার গুলো হচ্ছে আমার পক্ষ থেকে ইনপুট দেয়া, অর্থাৎ এটি ভিন্ন ভিন্ন অফিসের জন্য তাদের প্রাসঙ্গিক বিষয়গুলোই তারা এখানে লিখবেন। যেমনটি আমি লিখেছি লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, কুড়িগ্রাম। আমরা অন্যান্য দপ্তরগুলো নিজ নিজ দপ্তরের নাম লিখব। আমরা এবারে চলে যাই দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠায় বরাবরের মতোই সূচিপত্র আছে। সূচিপত্রের কাঠামোতে কোনো পরিবর্তন নেই, তবে একটি সূচিপত্র যেহেতু পুরো এপি এর প্রতিচ্ছবি, অর্থাৎ পুরো এপিএ কাঠামোর মধ্যে যা কিছু আছে সবই আমরা এই সূচিপত্রটি এক নজর দেখলেই আমরা পরিষ্কার হতে পারবো। আমি এটি একটু বড় করছি। সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি বিষয় পৃষ্ঠানং ঠিক আগের মতোই আছে। প্রথম আছে কর্ম সম্পাদনের সার্বিক চিত্র, এটিতেও কোনো পরিবর্তন নেই। লাল কালিতে যেটি উল্লেখ করা আছে, মানে আমাদের ধরে নিতে হবে লাল কালির উল্লেখিত অংশটুকু এ বছরের জন্য নতুন অথবা পরিবর্তিত বা সংযোজিত। যেমনটি আমরা দেখতে পাচ্ছি প্রস্তাবনা, বিগত অর্থ বছরে এই প্রস্তাবনার স্থলে ছিল উপক্রমণিকা। এবার আমরা আসছি সেকশন 1, এখানে কোনো পরিবর্তন নেই, হুবহু আগের মতোই আছে। সেকশন 2ও কোনো পরিবর্তন নেই। সেকশন 3 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাল কালি দিয়ে লেখা আছে কর্ম সম্পাদন পরিকল্পনা। এটি আসলে পূর্ববর্তী বছরগুলোতে ছিল কৌশলগত উদ্দেশ্য ভিত্তিক কার্যক্রম, কর্ম সম্পাদন সূচক এবং লক্ষ্যমাত্রা। সংযোজনী 1 শব্দ সংক্ষেপ, এখানে কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র বাংলা এবং ইংরেজি যদি আমরা শব্দ সংক্ষেপ ব্যবহার করে থাকি তাহলে পৃথক পৃথক
ভাবে উপস্থাপনের নির্দেশনা আছে। আমরা ভেতরের দিকে কাঠামোগুলো আলোচনার সময় আমরা আবারও এই বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করব। সংযোজনী 2 আমরা সবুজ কালিতে দেখতে পাচ্ছি, এটি আসলে মন্ত্রিপরিষদ বিভাগের যে নির্দেশনা আছে সেখানের সূচিপত্রের সাথে হুবহু মিল নেই, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাপত্রে এই অংশটি অসামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপিত হয়েছে। বিষয়টি আমি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি। স্যার বলেছেন এটিতে সংশোধনী আনতে হবে, তারা সংশোধনী আনবেন, সংশোধনী এনে আমি এখানে যেভাবে উপস্থাপন করেছি তারা সেভাবেই করবেন। সংযোজনী 3 এই অংশটি ঠিক আগের মতোই আছে, শুধুমাত্র এই শিরোনামটি পরিবর্তন হয়েছে। আগে যে ছিল কর্ম সম্পাদন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অন্যান্য কার্যালয়ের নিকট সুনির্দিষ্ট চাহিদা, সেটি এখন হয়েছে অন্য অফিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্ম সম্পাদন ক্ষেত্র সূচক সমূহ। সংযোজনী 4 থেকে সংযোজনী 8 পর্যন্ত এই 5টি সংযোজনী মূলত পূর্বের আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যের ভিন্নরূপ উপস্থাপন, অর্থাৎ আগে আমরা আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যে এক জায়গায় সব বিষয় নিয়ে আলোচনা করতাম। এবছর থেকে আগামী বছর থেকে আমাদের এই 5টি ক্ষেত্রে পৃথক পৃথক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কর্ম সম্পাদনের সার্বিক চিত্র হুবহু বিগত বছরগুলোর মতোই আছে। বেগুনি কালার দিয়ে যা লেখা হয়েছে এগুলো আমি কুড়িগ্রামের জন্য প্রাসঙ্গিক অংশটুকুই উপস্থাপনের চেষ্টা করেছি। আপনারাও প্রত্যেকেই নিজ নিজ জেলার প্রাসঙ্গিক বিষয়গুলো এখানে উপস্থাপন করবেন। ঠিক আগের মতোই আছে, এখানে নতুন কোনো সংযোজন বা বিয়োজন নেই। আমরা এগিয়ে যাই। প্রস্তাবনা, যেটি সূচিপত্রে আমরা উল্লেখ করেছিলাম, প্রস্তাবনার নাম আগে ছিল উপক্রমণিকা, এবার হয়েছে প্রস্তাবনা। এখানে দুটি পরিবর্তন, একটি হচ্ছে শিরোনামে পরিবর্তন, উপক্রমণিকার জায়গায় এসেছে প্রস্তাবনা। আরেকটি পরিবর্তন হচ্ছে রূপকল্প, এর আগের বছর পর্যন্ত আমরা দিতাম 2021, আগামী অর্থ বছর থেকে যেটি হয়ে যাবে 2041। আর উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে আমরা এই যে চুক্তিটি স্বাক্ষর করব আগামী 2021 সালের জুন মাসের 25 তারিখের মধ্যেই আমাদের চুক্তি সম্পাদন করে ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে করে 25 তারিখের মধ্যেই আমরা কার্যক্রম অবশ্যই সম্পাদন করতে পারি। সেজন্য আমি এখানে 15 তারিখের মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের একটি প্রস্তাব করছি, যাতে করে আমাদের খুব আগে ভাগেই আমরা আমাদের চুক্তি সম্পাদন করতে পারি, অর্থাৎ 25 তারিখের আগেই করা যাবে, 25 তারিখ কোনোভাবেই পার করা যাবে না। আমরা এগিয়ে যাই। সেকশন 1 পূর্বের বছরের মতোই আছে, সামান্য একটু পরিবর্তন এসেছে। আমরা পয়েন্ট ধরে ধরে যাই। 1.1 রূপকল্প, এটি আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। অভিলক্ষ্য আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। 1.3 যেটি আগে ছিল কৌশলগত উদ্দেশ্য, এবছর সেটি করা হয়েছে কর্ম সম্পাদনের ক্ষেত্র, শুধুমাত্র এই শিরোনামটি পরিবর্তন করা হয়েছে। এখানে আমরা সর্বোচ্চ 5টি কার্যক্রমকে এখানে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। আমরা জানি এই কাঠামোর মধ্যে সেকশন 3, যেটি আমি একটু এগিয়ে যাচ্ছি, সেকশন 3, এই সেকশন 3ই হচ্ছে মূলত আমাদের কর্ম পরিকল্পনা। এই কর্ম পরিকল্পনায় আমরা কর্ম সম্পাদন ক্ষেত্র, যেটি আগে ছিল আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য, সেই কর্ম সম্পাদন ক্ষেত্রের মধ্যে আমরা যে ক্ষেত্রগুলো চিহ্নিত করব সেই ক্ষেত্রগুলোকেই আমরা সেকশন 1 এর মধ্যে 1.3 উল্লেখ করব। অর্থাৎ আমরা এখানে পরবর্তীতে বিস্তারিত আলোচনায় যখন আসব তখন এই বিষয়গুলো নিয়ে, আমাদের প্রস্তাবগুলো নিয়ে আমরা আলোচনা করব।
এরপরে আগের বছরে ছিল আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য, এবছর যেটি করা হয়েছে সুশাসন ও সংস্কারমূলক কর্ম সম্পাদনের ক্ষেত্র। এটির কার্যক্রম হচ্ছে সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রম জোরদারকরণ। এই অংশটুকু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুনির্ধারিত, আমাদের কোনো কিছু করার নেই। এরপরে এসছে 1.4 কার্যাবলী, অর্থাৎ আমরা এই যে 1.3 কর্ম সম্পাদনের ক্ষেত্রগুলো উল্লেখ করছি, এগুলো বাস্তবায়নের জন্য যেসব কাজ আমরা করে থাকব তার প্রধান প্রধান কাজগুলোকে এখানে আমরা সংক্ষেপে উল্লেখ করব। এটিও পূর্ব বছরের মতোই আছে, নতুন কোনো পরিবর্তন এখানে নেই। আমরা চলে যাচ্ছি সেকশন 2 এ। সেকশন 2 এ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল এবং প্রভাব। এটিও আগের অর্থ বছরগুলোর মতোই আছে, এখানে কোনো পরিবর্তন আনা হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা, তাদের প্রেজেন্টেশনের নির্দেশনা এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে যে নির্দেশনা পেয়েছি, সেখানে একটি বিষয় পরিষ্কার করেছেন তারা, আমরা যে এপিএ চুক্তিতে যে কর্মসম্পাদন ক্ষেত্রগুলো নির্ধারণ করে যে কার্যক্রমগুলো পরিচালনা করব এবং যে সূচকগুলো আমরা অর্জন করব, এতগুলো সূচক আমাদের এই চূড়ান্ত ফলাফলে আসবে না। এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদনের ক্ষেত্র এবং তার সাথে সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়গুলোই সংক্ষেপে আসবে। অর্থাৎ আগামী 2-4-5 বছরে আমরা এই সেবাগুলো দিয়ে, আমরা যেগুলো কর্ম পরিকল্পনায় উল্লেখ করব, সেই সেবাগুলো দিয়ে আমরা প্রধানত কি অর্জন করতে চাই, সেই বিষয়গুলোর মধ্যে মানে প্রধান বিষয়ে একটি বা দুটি আমরা এখানে উল্লেখ করব। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা প্রধানত পাঠক সেবা দিয়ে থাকি, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং পাশাপাশি আমরা কিছু সম্প্রসারিত কার্যক্রম পরিচালনা করি, যেটি লাইব্রেরি সায়েন্সের পরিভাষায় বলা হয় লাইব্রেরি এক্সটেনশন সার্ভিস। আমি আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? জি, সম্ভবত অবধানতা বশত এসেছে, ধন্যবাদ। আমরা এগিয়ে যাই। আমরা এখানে দুটি থেকে চূড়ান্ত ফলাফলে আনবার প্রয়াস দেখিয়েছি। পাঠাভ্যাস বৃদ্ধি আমরা একটু সমৃদ্ধ করবার চেষ্টা করেছি, পাঠাভ্যাস বৃদ্ধি শব্দবন্ধকে সঙ্গে যুক্ত করে দিয়েছি। কেন আমরা পাঠাভ্যাস বৃদ্ধি করতে চাই? জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণে জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি, এটি হচ্ছে আমাদের প্রধান ফলাফল প্রত্যাশা। এটি আমরা কিভাবে অর্জন করব, বিস্তারিত বিষয়গুলো যেহেতু পরবর্তীতে আছে, আমি এই জায়গাটিতে আর খুব বেশি আলোচনা করতে চাইছি না। দ্বিতীয় বিষয়টি আছে আমাদের, আমরা যেহেতু বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে থাকি, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি এবং পুরস্কার প্রদান করে থাকি, সেই বিষয়টিকে আমরা এখানে আনবার চেষ্টা করেছি। আমরা বিষয়টিকে এভাবে উপস্থাপন করেছি, সংস্কৃতি মনস্ক জনগোষ্ঠী বিনির্মাণে সৃষ্টিশীল কাজে সর্বসাধারণের আগ্রহ বৃদ্ধি। এটা আমরা আগামী 5-7 বছরে আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে অর্জন করতে চাই। এগুলো আমি বিস্তারিত বিষয় নিয়ে আর আসছি না, এগুলো কাঠামো যেহেতু বছরগুলোর মতোই হুবহু আছে, আগের মতোই থাকবে। আমরা সেকশন 3 অর্থাৎ মূল কর্ম পরিকল্পনার দিকে আমরা এবার একটু নজর দিতে চাই। আমি আরেকটি বিষয় আবারও পরিস্থিতি, এখানে আমরা যে কর্ম সম্পাদনের ক্ষেত্রগুলো দেখানোর চেষ্টা করেছি, আমি একটু স্ক্রিনটি বড় করে নিচ্ছি, সম্ভবত আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা পড়তে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি, ধন্যবাদ। আমি বিষয়টি পরিষ্কার করছি, এখানে যে কর্ম সম্পাদন কার্যক্রম এবং সূচকগুলো আমরা নির্ধারণের চেষ্টা করেছি, এটি শুধুমাত্রই প্রস্তাবনা বা নমুনা। অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত নির্দেশনা অধিদপ্তরের দায়িত্বশীল জায়গা থেকেই আমরা পাবো। যে নির্দেশ পাবো সেই অনুযায়ী আমরা আমাদের 21-22 অর্থ বছরের পরিকল্পনা প্রণয়ন করব। তবে আমরা অত্যন্ত পরিশ্রম করেই বলবো, পরিশ্রম করে আমরা চেষ্টা করেছি একটি সমৃদ্ধ কাঠামো দাঁড় করাতে, যেখানে বিগত
বছরগুলোর এপি এর বিষয়গুলোই এখানে যুক্ত আছে, সাথে দু একটি বিষয় একটু বর্ধিত করা হয়েছে। যেহেতু নির্দেশনায় বলা আছে সর্বোচ্চ 5টি কর্মক্ষেত্র আমরা দিতে পারবো, এবং একইভাবে ভিন্ন নির্দেশনায় বলা আছে কোনো কর্মক্ষেত্রের পূর্ণ নম্বর 25-এর বেশি হওয়া যাবে না। যেহেতু সর্বমোট নম্বর কর্মসম্পাদন ক্ষেত্র সমূহের ক্ষেত্রে আছে 70, এটিকে আমরা বিভাজন করলে দেখা যায় সর্বনিম্ন 3টি কর্মসম্পাদন ক্ষেত্র নির্বাচন করতে হবে। আমরা আমাদের কার্যক্রমগুলোকে ভাগ করতে গিয়ে মোটামুটি 4টি কর্মসম্পাদনের ক্ষেত্র উপস্থাপনের চেষ্টা করেছি। আমি একটি একটি করে ধরে এগিয়ে যেতে চাই। পূর্ববর্তী বছর পাঠক সেবার মানোন্নয়ন, এটি আসলে আমাদের প্রধান কর্মসম্পাদনের ক্ষেত্র, সেটি আছে। যেহেতু 25 নম্বরের বেশি দেয়া যাবে না, 25 নম্বরই আমরা এখানে রেখেছি। এই সেবাটি আমরা 3টি কার্যক্রমের মধ্য দিয়ে দেওয়ার প্রস্তাব করছি। আমরা সবচেয়ে বেশি যে কাজটি করে থাকি পাঠকক্ষে পাঠক সেবা আমরা দিয়ে থাকি, সেই বিষয়টিকে আমরা প্রধান কার্যক্রমের মধ্যে এনেছি। এই পাঠকক্ষে যে আমরা পাঠক সেবা দিয়ে থাকি এটি আমরা 3 ভাবে সাধারণত দিয়ে থাকি। আমরা পুস্তকের পাঠক সেবা দেই, আমরা এখানে বলেছি পাঠক সেবা প্রদানকৃত পুস্তক, এটি হচ্ছে একটি সূচক। পাঠক সেবা প্রদানকৃত পত্রিকা ও সাময়িকী, এটি হচ্ছে একটি সূচক। রেফারেন্স সেবা প্রদানকৃত, এটি ভিন্ন আরেকটি সূচক। প্রত্যেকটিতে 5 নম্বর করে আমরা প্রস্তাব করছি, 15 নম্বর, অর্থাৎ পাঠকক্ষে যে আমরা পাঠক সেবা দিই তার জন্য আমরা 15 নম্বর প্রস্তাব করছি। এই বিষয়গুলো আমরা আমাদের যে মাসিক প্রতিবেদন দাখিল করি সেই মাসিক প্রতিবেদনে আমাদের এই বিষয়গুলো উল্লেখ করতে হয়। কতজনকে আমরা পুস্তক পাঠ সেবা দিচ্ছি, কতজনকে পত্রপত্রিকা সাময়িকী সেবা দিয়েছি, কতজনকে আমরা রেফারেন্স সেবা দিয়েছি। যদি আমরা এপিএ তে এভাবে সাজিয়ে নিই তাহলে আমাদের মাসিক প্রতিবেদন এবং আমাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মধ্যে একটি সামঞ্জস্যতা চলে আসে। আমার মনে হয় কাজের সহজতা বৃদ্ধি পাবে এবং কার্যক্রম পরিচালনা সহজতর হবে। এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কার্যক্রম করে থাকি, আমাদের নিবন্ধিত পাঠকদেরকে আমরা পুস্তক ধার সেবা দিয়ে থাকি। তো সেই পুস্তক ধার সেবার বিষয়টিও আমাদের মাসিক প্রতিবেদনে থাকলেও আমাদের এপিএ চুক্তির মধ্যে এতদিন ছিল না, এটিকেও আমরা প্রস্তাব করছি। অধিদপ্তর চাইলে বিষয়টি আমলে নিতে পারেন। পুস্তক ধার সেবার জন্য আমরা 5 নম্বর বরাদ্দ রাখতে চাইছি, প্রস্তাব করছি। বিনামূল্যে ইন্টারনেট সেবা আমরা প্রদান করে থাকি, যদিও বিগত অর্থ বছরে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি অবজারভেশন ছিল যে ইন্টারনেট সেবার বিষয়টি এপিএ তে যুক্ত না করবার। তারপরও আমরা এখানে রেখেছি অধিদপ্তর চাইলে বিষয়টিকে বাদ দিতে পারে। এই 5 নম্বর চাইলে অন্য কোনো সুন্দর বিষয় এখানে প্রতিস্থাপন করা যেতে পারে, কিংবা পূর্ববর্তী যে 20 নম্বর ছিল এখানেই নম্বর বৃদ্ধি করা যেতে পারে। আমরা এটি রাখতে চেষ্টা করেছি এই জন্য যে লাইব্রেরিজ আনলিমিটেড প্রজেক্টের মাধ্যমে আমরা সারা দেশের সকল লাইব্রেরিতে বৃহৎ পরিসরে ওয়াইফাই ডিভাইস স্থাপনে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সর্বসাধারণ আমাদের ওয়াইফাই তাদের নিজেদের ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। একইভাবে আমাদের যেহেতু বেশ কিছু কম্পিউটার আছে লাইব্রেরিগুলোতে, কোনো লাইব্রেরিতে 2, 3, 4টি আছে, আমরা কোনো জায়গায় রবি বা অন্যান্য স্পন্সরের কম্পিউটার আছে যার মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি। যেহেতু এটি আমাদের একটি সেবা, মন্ত্রণালয় যদি আমাদের ইমপ্রুভ করে, অধিদপ্তর প্রয়োজন মনে করলে এই বিষয়টিকেও এপিএ তে রাখা যেতে পারে। আমরা 2টি ভাগ করেছি। গ্রন্থাগারের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য নাম্বার রেখেছি 3 নম্বর, এবং সেবা গ্রহীতা তাদের নিজেদের মোবাইল ল্যাপটপে যদি ইন্টারনেট ব্যবহার করে তার জন্য আমরা 2 নম্বর প্রস্তাব করছি। এর পরের অংশে আমরা চলে আসি। আমরা আমাদের বিগত বছরের এপিএ তে পুস্তক সংগ্রহ রেখেছিলাম এবং পুস্তক সজ্জিতকরণ রেখেছিলাম। এই বিষয় দুটিকে পুঁজি করে আমরা, যেহেতু কর্মক্ষেত্র বৃদ্ধি করতে হবে, এজন্য একটি নতুন কর্মক্ষেত্রের নাম প্রস্তাব করছি, পাঠ সামগ্রী ব্যবস্থাপনা উন্নয়ন। পাঠ সামগ্রী ব্যবস্থাপনার উন্নয়ন বলতে আমরা বোঝাতে চাইছি পাঠ সামগ্রীর সংযোজন, পাঠ সামগ্রী প্রক্রিয়াকরণ এবং অতি অবশ্যই আমরা যে কাজটি করে থাকি
পাঠ সামগ্রী ছাঁটাই এবং খারিজ, পাঠ সামগ্রীর মানোন্নয়নের জন্য পুস্তক সংগ্রহ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ব্যবহার অনুপযোগী পুস্তক ছাঁটাই করা বা খারিজ করাও একইভাবে গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটি আমরা এপিএ তে এতদিনে রাখিনি, যদিও আমরা ছাঁটাই এবং খারিজের কাজ করে থাকি। আমার মনে হয় আমরা এপিএ এই বিষয়টিকেও অন্তর্ভুক্ত করতে পারি, সেই নিরিখে আমরা এটা প্রস্তাবনা দিয়েছি। আমরা এবারে আসি নতুন পাঠ সামগ্রী সংযোজন। এখানে আমরা 3টি সূচকে বিভাজন করেছি, যেটি আগে একটি মাত্র সূচক ছিল। এবারে আমরা বলতে চেয়েছি যে নতুন পুস্তক সংগৃহীত একটি সূচক। দৈনিক পত্রিকা আমরা প্রায় প্রত্যেকটি জেলায় 10 থেকে 12টি বা বিভাগগুলো আরো বেশি পত্রিকা আমরা সংগ্রহ করি, সে বিষয়টি এপিএ তে যুক্ত ছিল না, সেটিও আমরা এপিএ তে যুক্ত করতে পারি। ঠিক একইভাবে আমরা বেশ কিছু সাময়িকী সংগ্রহ করি, পাঠকদেরকে আমরা ব্যবহারের সুবিধা দিয়ে থাকি, সে বিষয়টিও আমরা এপিএ তে রাখতে পারি। আমরা প্রস্তাব করছি নতুন পুস্তক সংগ্রহের জন্য 4 নম্বর, দৈনিক পত্রিকার জন্য 3 নম্বর, দৈনিক সাময়িকীর জন্য 3 নম্বর। এবারে আমরা আসছি যেটিকে আমরা এর আগে বিধি মোতাবেক পাঠ সামগ্রী সজ্জিত বলেছি, সেটি আমরা পাঠ সামগ্রী প্রক্রিয়াকরণ নাম দিয়েছি কার্যক্রমের। সূচকের ক্ষেত্রে আমরা বলতে চাই বিধি মোতাবেক পাঠ সামগ্রী সজ্জিত। যদিও এই অংশে আমরা যদি প্রত্যেকটি জেলায় ক্যাটালগার পেতাম, তাহলে হয়তো এই নম্বরটি আমরা বিভাজন করে 2টি অংশে ভাগ করতে পারতাম। পাঠ সামগ্রী প্রক্রিয়াকরণ অংশটিকে একটি হতে পারত শ্রেণীবিন্যাসকরণ, আরেকটি হতে পারত ক্যাটালগ, বা আমরা যে অনলাইনেও যদি কখনো যেতে পারি সে বিষয়টিও এখানে আমরা যুক্ত করতে পারতাম। আপাতত আমরা বিধি মোতাবেক পাঠ সামগ্রী সজ্জিতকরণ রাখতে পারি, যার জন্য নাম্বার প্রস্তাব করছি আমরা 4। এরপরে আসি ছাঁটাই এবং খারিজ। আমরা ছাঁটাইয়ের জন্য 2 নম্বর প্রস্তাব করছি, খারিজের জন্য 2 নম্বর প্রস্তাব করছি। এগুলোর জন্য আমরা তারিখ কে লক্ষ্যমাত্রা হিসেবে নির্বাচন করতে পারি যে আগামী এত তারিখের মধ্যে আমরা ছাঁটাই করব এবং খারিজ করব। এরপরে আসি, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সবসময় করে থাকি, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি, পুরস্কার প্রদান করে থাকি। বিগত বছরের এপিএ তে যে বিষয়টি যুক্ত ছিল এভাবে অনুষ্ঠান সংখ্যা এবং অংশগ্রহণকারীর সংখ্যা হিসেবে। আমরা এবারে প্রস্তাব করছি যে কর্মসম্পাদন ক্ষেত্রের নামটি এভাবে প্রস্তাব করছি, সম্প্রসারিত সেবার উৎকর্ষ সাধন, যার কার্যক্রমকে আমরা কয়েকটি ভাগে ভাগ করার প্রস্তাব করছি। একটি হচ্ছে শিক্ষা সংশ্লিষ্ট সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, এটি হলো আমাদের কার্যক্রম। এর মধ্যে আমরা 3টি ভিন্ন ভিন্ন সূচক প্রস্তাব করছি। একটি হচ্ছে প্রতিযোগিতা আয়োজিত, যেটিকে আমরা অনুষ্ঠান সংখ্যা বলতাম। কতটি প্রতিযোগিতা আমরা আয়োজন করলাম সে বিষয়টি এখানে আমরা আনতে পারি, নাম্বার আমরা প্রস্তাব করছি 3। আরেকটি বিষয় আমাদের ছিল অংশগ্রহণকারীর সংখ্যা। আমার কাছে ব্যক্তিগতভাবে এটি, আবারও বলছি, এগুলো সবই হচ্ছে শুধুই প্রস্তাবনা। আমার কাছে মনে হয়েছে অংশগ্রহণকারীর সংখ্যার চাইতে পুরস্কার প্রদানকৃত, কতজনকে পুরস্কারে দিচ্ছি, এই বিষয়টি এখানে যুক্ত করাটা হয়তো ভালো হতে পারে। কারণ মন্ত্রণালয় তাদের এপিএ তে বিভিন্ন পুরস্কার প্রদানের বিষয়গুলোকে যুক্ত করে, আমরা তাদেরই অংশ হিসেবে এই জায়গাটি এখানে যুক্ত করতে পারি। আরেকটি বিষয় আমরা এখানে রাখবার চেষ্টা করেছি পাঠচক্র আয়োজন, আমরা বলছি পাঠচক্র আয়োজিত। তো পাঠচক্রের বিষয়টি এজন্য, এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেহেতু আমরা আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য পাঠক সেবা প্রদান ব্যাহত হচ্ছে, সেটি আমরা চাইলে বছরে 1-2টি পাঠচক্র আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমকে সমৃদ্ধ করতে পারি এবং আমাদের এপি এর টার্গেটও আমরা অ্যাচিভ করতে পারি। এবং চাইলে প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইনেও পাঠচক্র আয়োজন আমরা করতে পারি। কোনো দপ্তর যদি সেটিতে সক্ষম না হয়, পার্শ্ববর্তী কোনো দপ্তরের সহায়তা নিয়ে চাইলে পাঠচক্রগুলো অনলাইনেও আয়োজন করা সম্ভব। এজন্য আমরা এই বিষয়টিকেও এখানে যুক্ত করবার একটি প্রয়াস দেখিয়েছি। এরপরে এসছে 3.2-এ আমরা বলছি কার্যক্রম গ্রন্থ প্রদর্শনী, যেটি আমরা বরাবরই করে কি, কিন্তু সেটি আমাদের এপিএ তে ছিল না, এবছর আমরা এপিএ তে প্রস্তাব করছি।
এছাড়া আমরা গুরুত্বপূর্ণ আরেকটি কাজ করে থাকি, বেসরকারি পাঠাগার আমরা তালিকাভুক্তকরণ করি এবং তালিকাগুলোকে আমরা নিয়মিত হালনাগাদ করি, যেগুলো মাসিক প্রতিবেদন আমাদের দিতে হয় যে আমাদের জেলায় কতটি তালিকাভুক্ত পাঠাগার আছে। যেহেতু এটা আমাদের অন্যতম একটি কাজ, এজন্য আমরা চাইলে এই বিষয়টিকেও এপিএ তে যুক্ত করতে পারি। আমরা এরপরে আসি ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালনা 3.4 আমরা বলছি ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প আমাদেরই একটি প্রকল্প। তারা আমাদের হয়ে কাজগুলো করছেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র জেলার যে ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট গুলো আছে তারা পাঠক সেবা প্রদান করে থাকে, তাদের কাজগুলো আমাদেরই কাজ। এই জন্য এই বিষয়টিকেও আমরা সম্প্রসারিত কার্যক্রমের মধ্যে প্রস্তাব করছি। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন, যেটি পূর্বে ভিন্ন নামে ছিল, এবছর আমরা জাতীয় গ্রন্থাগার দিবসকে প্রসারিত কার্যক্রমের ভেতরে প্রস্তাব করছি। এর জন্য নাম্বার প্রস্তাব করছি আমরা 3। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এবং তাদের ভিডিও নির্দেশনার মধ্যে পরিষ্কারভাবে একটি জিনিস বারবারই তারা বলার চেষ্টা করেছেন। মন্ত্রিপরিষদ সচিব মহোদয় তিনি তার সহকর্মীদের সক্ষমতা উন্নয়নের জন্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভা করে থাকেন এবং আমাদের সকলকেও এই বিষয় নিয়ে আলোচনা সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। উদাহরণ হিসেবে তারা বলেছেন যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা হতে পারে, অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বা অন্য যে কোনো বিষয় নিয়ে আমাদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া যেতে পারে। ঠিক একইভাবে তারা আরেকটি বিষয়ও করে থাকেন যেটি আমাদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। ভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা অর্জন তারা করে থাকেন। মন্ত্রিপরিষদ বিভাগ এক এক মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদেরকে ডেকে তাদের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন নিয়ে থাকেন। আমাদের প্রতিও তাদের নির্দেশনা। মাঠ পর্যায়ের যে আমাদের ভিন্ন ভিন্ন দপ্তরগুলো আছে, যেমন যদি বলি শিল্পকলা একাডেমি কিংবা শিশু একাডেমি, যেগুলো আমাদের কাজের সাথে যাদের কাজের কিছু সম্পৃক্ততা আছে, কিছু সাহায্য আছে, আমরা চাইলে তাদের কাজের নেচার গুলো জানতে পারি, তাদের দায়িত্বশীলকে ইনভাইট করে আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের কার্যক্রম সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। সেই বিষয়টিকে আমরা এপিএতে প্রস্তাব করছি এভাবে: ভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে কর্মচারীদের শিক্ষণমূলক অধিবেশন আয়োজিত, এর জন্য আমরা 3 নম্বর প্রস্তাব করছি। এবং সমসাময়িক বিষয়ে বিশেষ আলোচনা সভা আয়োজিত, এর জন্য আমরা 3 নম্বর প্রস্তাব করছি। এছাড়া বিগত বছরের এপিএতে আমরা দেখেছি অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের প্রতিও নির্দেশনা ছিল যে আমরা যেন স্টেক হোল্ডারদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করি। তো আমরা প্রশিক্ষণ শব্দটিকে শুধুমাত্র প্রস্তাব করছি ওরিয়েন্টেশন শব্দ দিয়ে পরিবর্তন করতে। আমাদের প্রস্তাবনাটি এরকম যে স্টেক হোল্ডারদেরকে গ্রন্থাগার কার্যক্রম সম্পর্কিত ধারণা প্রদান। এটির সূচকটাকে আমরা এভাবে রাখছি: স্টেক হোল্ডারদের নিয়ে লাইব্রেরি ওরিয়েন্টেশন আয়োজিত। এটির একটু ব্যাখ্যা দিতে চাইছি। আমাদের মূল স্টেক হোল্ডার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীগণ। আমরা চাইলে বছরে একবার দুবার বা একাধিকবার আমাদের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করে তাদের শিক্ষার্থীদেরকে আমরা লাইব্রেরিতে আমন্ত্রণ জানাতে পারি এবং লাইব্রেরি ওরিয়েন্টেশন, যেটা লাইব্রেরি সায়েন্সে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টার্ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এটি নিয়মিতই করা হয়ে থাকে। আমরা আমাদের গণগ্রন্থাগারে আমাদের শিক্ষার্থীদেরকে আরো বেশি সম্পৃক্ত করবার জন্য এই কার্যক্রমটি নিতে পারি। বছরে 1-2বার কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের কার্যক্রমগুলো দেখিয়ে দিতে পারি। আমাদের কে কোন সেবা প্রদান করে থাকে, কোন কর্মচারী, সে বিষয়গুলো আমরা পরিষ্কার করে নিতে পারি। এই বিষয়টিতে আমরা 4 নাম্বার প্রস্তাব করছি। এই ছিল মোটামুটি 70 নম্বরের বিভাজন। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। এই ছিল মোটামুটি আমার প্রস্তাবনা। আর এরপর আমরা যে সংযোজনের বিষয় খুব দ্রুত চলে যাব, যেহেতু ইতিমধ্যে আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলেছি। আর বেশি সময় নিলে আসলে
আহ, সকলের ধৈর্যচ্যুতিও ঘটার আশঙ্কা রয়েছে। এরপরে আমরা বলতে চাই যে এপি এর যে আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য পূর্বে ছিল, সেটির নাম এখন পরিবর্তন হয়েছে সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র। এটি মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক সুনির্ধারিত। এখানে আমাদের পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই অংশে নম্বর বিভাজন আছে 30। মোট 5টি বিষয় এখানে যুক্ত করা আছে, পূর্বেও এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি প্রত্যেকটি শুধু একবার করে দেখিয়ে নিতে চাই। আর আমাদের সামান্য কিছু কাজ করার সুযোগ রয়েছে শুদ্ধাচার কর্ম পরিকল্পনার ক্ষেত্রে। আমরা শুরুতেই একটু শুদ্ধাচার কর্ম পরিকল্পনায় চলে যাই। মাঝখানে আমি আরেকটু বিষয় একটু বলে নিই। আমার উপস্থাপনায় যদি কোনো বিষয় অস্পষ্টতা থাকে, কোনো বিষয়ে ক্লারিফিকেশনের প্রয়োজন হয়, উপস্থাপনার শেষে আমাদের একটু উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আছে। নিশ্চয়ই সঞ্চালক মহোদয় এই বিষয়টি সমন্বয় করবেন আমাদের অস্পষ্টতা দূরীকরণের জন্য। আমরা এবারে আসি পরবর্তী পৃষ্ঠায়। প্রতি বছরের মতো চুক্তি স্বাক্ষরের একটি পৃষ্ঠা আগের মতোই আছে, এখানেও কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র বেগুনি কালার গুলো দেখানো হয়েছে, যে জায়গাগুলো আমাদের নিজেদের লিখে দেওয়ার, নিজ নিজ দপ্তরের নামগুলো লিখে দেওয়ার আছে। আর আমরা সবাই যেহেতু মহাপরিচালক মহোদয়ের সাথেই চুক্তিতে আবদ্ধ হই, মহাপরিচালক মহোদয়ের পদবি এবং অধিদপ্তরের নামটি এখানে পূর্বের মতোই থাকবে। আমরা এবারে চলে যাব 10 নম্বর পৃষ্ঠায়। শব্দ সংক্ষেপ। শব্দ সংক্ষেপ আমার এই প্রস্তাবিত এপিএ কাঠামোর মধ্যে কোনো শব্দ সংক্ষেপ ব্যবহার করা হয়নি, সেজন্য এখানে আমরা এক শব্দে লিখে দিয়েছি নাই। তবে যদি আমরা কেউ শব্দ সংক্ষেপ ব্যবহার করি, তাহলে বাংলা এবং ইংরেজি শব্দ সংক্ষেপের জন্য পৃথক পৃথক সারণী এখানে উপস্থাপন করতে হবে। অর্থাৎ একসাথে বাংলা এবং ইংরেজির সংমিশ্রণ করা যাবে না। চাইলে আমরা শুরুতে বাংলা শব্দ সংক্ষেপগুলো উপস্থাপন করতে পারি, পরে আবার ইংরেজি শব্দ সংক্ষেপকে আমরা উপস্থাপন করতে পারি। আমরা একটু এগিয়ে যাই। সংযোজনী 2। সংযোজনী 2 বিগত বছরগুলোতেও সংযোজনী 2 ছিল, যার শিরোনামটি ভিন্ন নামে ছিল। বিগত বছরগুলোতে ছিল কর্ম সম্পাদন সূচকের পরিমাপ পদ্ধতি, এবার সেটিকে পরিবর্তন করে করা হয়েছে কর্ম সম্পাদন ব্যবস্থাপনা ও প্রমাণক। অর্থাৎ আমরা ইতোপূর্বে যে কর্ম সম্পাদনের সূচকগুলো, কার্যক্রমগুলো আলোচনা করলাম, সেগুলো অর্জনের কি প্রমাণক থাকবে এবং এগুলো কোন অনুবিভাগ, বিভাগ, শাখা বাস্তবায়ন করবে, তার একটি পরিষ্কার পরিকল্পনা এই সংযোজনী 2 এর মধ্যে উল্লেখ করতে হবে। আমরা জেলা পর্যায়ের দপ্তরগুলো কোনো শাখা, অধিশাখা, অনুবিভাগ হিসেবে সাধারণত কাজ করি না, এই জন্য এখানে আমরা পৃথকভাবে কোনো শাখা উল্লেখ করিনি। সরাসরি বলেছি জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রাম। আমাদের কার্যক্রমগুলো উল্লেখ করেছি, তার কর্ম সম্পাদনের সূচকগুলোকে এখানে উল্লেখ করেছি এবং প্রত্যেকটি সূচক ধরে ধরে কি কি প্রমাণক থাকবে সে বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করেছি। আমরা খুব সংক্ষেপে একটু দেখে নিই আমরা এখানে প্রমাণক হিসেবে কি কি প্রমাণক আমরা উপস্থাপন করতে চাই। পাঠক সেবা প্রদানকৃত, পাঠক সেবার জন্য আমাদের রেজিস্টার আছে এবং আমরা প্রতি মাসে কতজনকে পাঠক সেবা দিলাম সেটির আমরা প্রতিবেদন দাখিল করি, এগুলি আমাদের প্রমাণক হতে পারে। একইভাবে পাঠক সেবা পত্রপত্রিকার জন্য, রেফারেন্স সেবা, পুস্তক ধার সেবা, কম্পিউটার ব্যবহারের সেবা, কম্পিউটার আমাদের যে নিজস্ব ডিভাইস ব্যবহার করে সেবা গ্রহীতাগণ আমাদের ইন্টারনেট সেবা নেবেন তাদের তথ্য সবকিছুই আমরা আমাদের রেজিস্টার এবং মাসিক প্রতিবেদনের মধ্য দিয়েই প্রমাণক হিসেবে উপস্থাপন করতে পারবো। নতুন পুস্তক সংগৃহীত, আমরা নতুন পুস্তক সংগ্রহের যে প্রমাণক সেটি আমরা প্রস্তাব করছি যে নতুন পুস্তক সংগ্রহ করলে আমরা সেটি অন্তর্ভুক্ত রেজিস্টারে অন্তর্ভুক্ত করে থাকি, এটি আমাদের অন্যতম প্রমাণক। পাশাপাশি যেহেতু নতুন পুস্তক আমরা অধিদপ্তর থেকে নিয়ে থাকি, তাদের অফিস আদেশকেও এখানে প্রমাণক হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। দৈনিক পত্রিকার ক্ষেত্রেও ঠিক একই কথা, সংশ্লিষ্ট রেজিস্টার এবং মাসিক প্রতিবেদন আমরা প্রতি মাসের প্রতিবেদনে উল্লেখ করি এই মাসে আমরা কি কি দৈনিক
পত্রিকা সংগ্রহ করেছি পাঠকদের জন্য। ঠিক একইভাবে সাময়িকীর তথ্য আমরা মাসিক প্রতিবেদনে উল্লেখ করি এবং আমরা এগুলো রেজিস্টার মেনটেন করি। এগুলো আমাদের প্রমাণক হতে পারে। এই সাময়িকী, পত্রিকা, পুস্তক এগুলোকে আমরা আমাদের এপি এর মধ্যে রাখতে পারি। বিধি মোতাবেক পাঠ সামগ্রী সজ্জিত, এটি সাধারণত আমরা কোনো রেজিস্টার মেনটেন না করলেও আমাদের কাছ থেকে অধিদপ্তর প্রতিবেদন চায়, আমরা প্রতিবেদন দিয়ে থাকি। এখন প্রতিবেদন অধিদপ্তর না চাইলেও প্রতি কোয়ার্টারে আমরা একটা করে প্রতিবেদন দাখিল করতে পারি, কতটি পাঠ সামগ্রী আমরা সজ্জিত করলাম। এই অংশটিকে আমরা আমাদের প্রমাণক হিসেবে উপস্থাপন করতে পারি এভাবে। এরপরে আসি আমরা পাঠ সামগ্রী ছাঁটাইকৃত। যদি আমরা পাঠ সামগ্রী ছাঁটাই করি তাহলে আমাদের অবশ্যই প্রতিবেদন দাখিল করতে হয় এবং প্রতি মাসের মাসিক রিপোর্টেও আমাদের ছাঁটাইয়ের তথ্য উল্লেখ করতে হয়। ঠিক একই রকম খারিজের বেলায়ও আসে খারিজ সংক্রান্ত প্রতিবেদন এবং মাসিক প্রতিবেদন, এই দুটি আমরা প্রমাণক হিসেবে উপস্থাপন করতে পারি। প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিযোগিতার বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট রেজিস্টার, মাসিক প্রতিবেদন এগুলো আমাদের প্রতিযোগিতা আয়োজনের প্রমাণক হিসেবে থাকতে পারে। পুরস্কার আমরা দিয়ে থাকি। পুরস্কারের ক্ষেত্রে আমরা প্রমাণক হিসেবে বলতে চাই প্রতিযোগিতার ফলাফলের নোটিশ এবং পুরস্কার প্রদানের ছবি, এগুলো প্রমাণক হতে পারে। যদি আমরা পাঠচক্র আয়োজন করি সেই পাঠচক্র আয়োজনের নোটিশ এবং ছবি হতে পারে প্রমাণক। গ্রন্থ প্রদর্শনী করলে তার নোটিশ এবং ছবি হতে পারে প্রমাণক। পাঠাগার যদি আমরা তালিকাভুক্তকরণ করে থাকি এবং যদি হালনাগাদ করে থাকি তাহলে তালিকাভুক্তকরণের অবশ্যই আমরা একটা করে রেজিস্টার মেনটেন করি। সেই রেজিস্টার এবং প্রতি মাসেও আমরা উল্লেখ করে থাকি কতটি পাঠাগার আমাদের নিবন্ধিত আছে। এই দুটি আমাদের প্রমাণক হতে পারে। ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক সেবা, এটির প্রমাণক হতে পারে তারা আমাদের কাছে প্রতি মাসে একটি করে মাসিক প্রতিবেদন দাখিল করে থাকেন, সেটি হতে পারে ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিটের এই কার্যক্রমের প্রমাণক। আমরা যে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করি এটির প্রমাণক হতে পারে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী এবং গ্রন্থাগার দিবস উদযাপনের বিভিন্ন ছবি। আমরা যদি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভা করে থাকি এটির নোটিশ, যারা যারা আলোচনায় উপস্থিত ছিল তাদের উপস্থিতি হাজিরা এবং ছবি হতে পারে প্রমাণক। একইভাবে অন্য দপ্তরের কার্যক্রম সম্পর্কে কর্মচারীদের শিক্ষণমূলক অধিবেশনের ক্ষেত্রেও নোটিশ, উপস্থিতি হাজিরা এবং ছবি হতে পারে প্রমাণক। স্টেক হোল্ডারদের নিয়ে লাইব্রেরি ওরিয়েন্টেশনের ক্ষেত্রেও একই রকম প্রমাণক আমরা উপস্থাপন করতে পারি। এই ছিল মোটামুটি প্রমাণকের অংশ। এবারে আসি আমরা এই কার্যক্রমগুলো সম্পাদনের ক্ষেত্রে আমরা কখনো কখনো ভিন্ন দপ্তরের সহযোগিতা নিয়ে থাকি। সেই দপ্তরের সহযোগিতার যে বিষয়টি আগে ছিল অন্য দপ্তরের নিকট আমাদের সুনির্দিষ্ট চাহিদা, এবারে শিরোনাম পরিবর্তন হয়েছে অন্য অফিসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মসম্পাদন সূচক সমূহ। আমরা যদি দেখি নতুন পাঠ সামগ্রী সংযোজন, মাঠ পর্যায়ের দপ্তরগুলো নতুন পাঠ সামগ্রী সংযোজনের জন্য গণগ্রন্থাগার অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট। আমরা এখানে সংশ্লিষ্ট অফিসের সাথে কার্যক্রম সমন্বয়ের কৌশলগুলো দেখানোর চেষ্টা করেছি। নতুন পুস্তক সংগ্রহের ক্ষেত্রে অধিদপ্তরের সাথে আমরা সমন্বয় করতে পারি, এভাবে আমরা চাহিদা প্রেরণ করতে পারি, অধিদপ্তরের অফিস আদেশ অনুসারে আমরা পুস্তক সংগ্রহ করতে পারি। এই দুটি হচ্ছে আমাদের সমন্বয়ের কৌশল। আমরা বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে থাকি। প্রতিযোগিতার প্রধান অংশগ্রহণকারী সাধারণত আমাদের বিভিন্ন শিক্ষার্থীগণ হয়ে থাকেন। এজন্য আমাদের সংশ্লিষ্টতা থাকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমরা তাদের কথা এখানে উল্লেখ করেছি। তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি প্রতিযোগিতার বিজ্ঞপ্তি সম্বলিত পত্রের মাধ্যমে। আমরা যদি ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের কথা বলি, এটির জন্য আমরা ভ্রাম্যমাণ লাইব্রেরির জেলা ইউনিটের উপর নির্ভরশীল, তাদের সাথে সংশ্লিষ্ট, তাদের কথা এখানে আমরা উল্লেখ করেছি। আমরা বলতে চাই মাসিক প্রতিবেদন গ্রহণটি হচ্ছে তাদের সঙ্গে সমন্বয়ের একটি কৌশল। আমরা যদি গ্রন্থাগার দিবসের কথা বলি তাহলে জেলা প্রশাসন এবং কমিটির যে অন্যান্য সদস্য সেই সব দপ্তরের সাথে আমাদের সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তাদের সঙ্গে আমাদের পত্র যোগাযোগ এবং প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হচ্ছে কার্যক্রম সমন্বয়ের কৌশল। আমরা ভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষণমূলক অধিবেশন আয়োজনের কথা বলেছি, সেটির জন্য ওই দপ্তরের
সহযোগিতা আমাদের হবে, তাদের সঙ্গে আমরা সমন্বয় করব পত্র যোগাযোগের মাধ্যমে। এই ছিল মোটামুটি আমাদের পূর্বতন কৌশলগত উদ্দেশ্যের বর্তমান কর্ম সম্পাদন ক্ষেত্রের বিস্তারিত বিবরণ। এবারে আমরা আসবো আবশ্যিক কৌশলগতের উদ্দেশ্যের যে প্রতিস্থাপন, যেটি এখন সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের অংশ, সংযোজনী 4 থেকে সংযোজনী 8 পর্যন্ত। সংযোজনী 5 থেকে সংযোজনী 8 পর্যন্ত আমাদের কিছুই করতে হবে না, প্রণয়নের ক্ষেত্রে শুধু বাস্তবায়ন করতে হবে। আর সংযোজনী 4, যেটি এর আগেও আমরা করতাম, জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল, এবছরও ঠিক আগের মতোই আমরা জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল প্রণয়ন করব। এখানেও কোনো পরিবর্তন নেই, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। কাঠামোটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই দেয়া আছে, বরং আগের কাঠামোর চাইতে কিছুটা সংক্ষেপ করা হয়েছে বিদ্যমান এই নতুন কাঠামোতে। আমরা 5 নম্বর কলাম এবং 6 নম্বর কলাম শুধু পূরণ করব, বাকি কাঠামো দেয়াই আছে। 5 নম্বর কলাম বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা পদ, এখানে আমি লাইব্রেরিয়ানকে উল্লেখ করেছি। আমরা কর্ম পরিধির উপর নির্ভর করে এখানে লাইব্রেরিয়ানের স্থলে লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা অন্য যে কেউ হতে পারে, এটা আমাদের নিজ নিজ দপ্তরের কর্মকৌশলের উপরে নির্ভর করবে। আমরা লক্ষ্যমাত্রা এখানে নির্ধারণ করব। একইভাবে আমরা লক্ষ্যমাত্রাগুলোকে 4টি কোয়ার্টারে বিভাজন করেও এখানে দেখাবো, ঠিক বিগত বছরগুলোর মতো। এখানে তেমন কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র একটি জায়গা বলা আছে যে আমরা যদি 1.5 একটু দেখি, কর্মপরিবেশ উন্নয়ন, এখানে বলা আছে স্বাস্থ্যবিধি অনুসরণ, TONE ভুক্ত অকেজ মালামাল বিনষ্টকরণ অথবা পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, এই কথাটি বলা আছে। আমরা এখানে সংখ্যা এবং তারিখকে টার্গেট ফিক্স করব। আবার নির্দেশনায় বলা আছে, যেহেতু এখানে আমরা বিস্তারিত উল্লেখ করতে পাচ্ছি না যে আমরা এখানে কি করব, এই বিষয়টি বিস্তারিত বিবরণ আলাদা করে যুক্ত করে দিতে হবে। এটি আমি মন্তব্যের কলামে লিখেছি, বিস্তারিত বিবরণ সংযুক্ত, অর্থাৎ আমরা কোন ধরনের উন্নয়নমূলক কাজ করতে চাই আলাদা একটি সংযোজনীর মাধ্যমে আমরা উল্লেখ করব। এরপরে এখানে একটি বিষয় আলোচনার সুযোগ রাখে, সেটি হচ্ছে 3 নম্বর যে কার্যক্রম আছে, শুদ্ধাচার সংশ্লিষ্ট এবং দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম। এখানে আমি 5টি কার্যক্রম উল্লেখ করবার চেষ্টা করেছি, এগুলো হয়তো পুরোটা প্রাসঙ্গিক নাও হতে পারে, ভিন্ন ভিন্ন জেলার কার্যক্রম ভিন্ন ভিন্ন রকম হতে পারে। এখানে আমরা যে 5টি বিষয় উল্লেখ করেছি, আমার একটি প্রস্তাব থাকবে, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এখানে আছেন এবং সাথে আমাদের অ্যাডমিন স্যারও আছেন, অন্যান্য সিনিয়র স্যারগণও আছেন, তাদের সবার কাছে আমার একটি প্রস্তাব থাকবে যে আমরা যে এখানে 5টি কার্যক্রম নির্ধারণ করতে গিয়ে একটু বিব্রত হয়ে যায়, আসলে কি এখানে উল্লেখ করবো আমরা বুঝে উঠতে পারি না। এই জায়গাটিতে যদি আমাদের বেশ কিছু কার্যক্রম, আমরা কার্যক্রমের একটা পুল তৈরি করি, 10, 15, 20টি কার্যক্রম যদি আমরা তালিকাবদ্ধ করে অধিদপ্তর থেকে যদি জেলাগুলোকে নির্দেশনা দেয়া হয় যে এই 15টি বা এই 20টি কার্যক্রম এর মধ্যে আনা যেতে পারে, তাহলে আমরা মাঠ পর্যায়ের দপ্তরগুলো নিজ নিজ দপ্তরের প্রয়োজন অনুযায়ী কার্যক্রম এখানে আমরা সংযুক্ত করতে পারি। আমি এখানে 5টি বিষয় যুক্ত করার চেষ্টা করেছি। সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি দুর্নীতি প্রতিরোধের জন্য, আরেকটি বলেছি সেবা গ্রহীতার ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জন্য টোকেন পদ্ধতি চালুকরণ, এটি অধিদপ্তরে আছে, জেলা পর্যায়ে সাধারণত নেই, এটি আমরা করতে পারি। সাইকেল মোটরসাইকেল গ্যারেজের কথা আমরা বলতে পারি। আর আরেকটি বিষয় আমরা করতে পারি, আমরা যে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করি, বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করে থাকি, সেগুলো স্বচ্ছতা বৃদ্ধির জন্য, সেগুলোতে যাতে করে কোনো আমাদের ফাঁকিবাজির সুযোগ না থাকে, সেজন্য আমরা এই বিষয়গুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েব পোর্টালে হালনাগাদ তথ্যগুলো আমরা শেয়ার করতে পারি, এই বিষয়টিকেও আমরা এখানে রাখবার চেষ্টা করেছি। আরেকটি বিষয় আমরা প্রস্তাব করছি, গ্রন্থাগারের আসবাবপত্র ও কম্পিউটার রেজিস্ট্রার হালনাগাদকরণ ও এ সমস্ত সম্পদ মার্কিংকরণ, এগুলো ভিন্ন ভিন্ন দপ্তরের জন্য ভিন্ন ভিন্ন হবে। এখানকার 5টির মধ্যে থেকে 2-1টি বিষয় এমন হতে পারে, এখানে 2-1টি বিষয় প্রাসঙ্গিক নাও হতে পারে। আমরা এগিয়ে যাই পরবর্তী অংশে, সংযোজনী 5, ই-গভর্নেন্স এবং উদ্ভাবন কর্মপরিকল্পনা। এই কর্মপরিকল্পনায় আমাদের কোনো কিছুই ইনপুট দেওয়ার নেই, এটি একেবারেই সুনির্ধারিত
এখানে যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী বছর জুড়ে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সময়ে সময়ে আমাদের অগ্রগতি প্রতিবেদন ঊর্ধ্বতন দপ্তরে দাখিল করতে হবে। ঠিক একইভাবে সংযোজনী 5 যেরকম আমরা আলোচনা করলাম, সেরকমই সংযোজনী 6 অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মপরিকল্পনা, সংযোজনী 7 সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মপরিকল্পনা এবং সংযোজনী 8 তথ্য অধিকার বিষয়ে আমাদের বার্ষিক কর্মপরিকল্পনা। এগুলো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রত্যেকটি সুনির্ধারিত তাদের এই প্রণীত কর্মপরিকল্পনা আমাদের প্রিন্ট করে এপি এর মূল চুক্তির সাথে সংযুক্ত করে ঊর্ধ্বতন অফিসে দাখিল করতে হবে এবং এই চুক্তির আলোকে বছর জুড়ে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সময়ে সময়ে প্রতিবেদন, অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। মোটামুটি আমাদের এপিএ কাঠামো নিয়ে এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা। যদি আমরা এপি এর নতুন কাঠামো নিয়ে কারো কোনো অবজারভেশন থাকে, নিশ্চয়ই আমরা আমাদের পরবর্তী সেশনে আলোচনায় সেটি তুলে নিয়ে আসার চেষ্টা করব। দীর্ঘ সময় নিয়ে আমার এই উপস্থাপনা উপভোগ করবার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার উপস্থাপনা আমি এখানেই শেষ করতে চাইছি। এই পর্যায়ে আমি আমাদের আজকের ওয়েবিনারের সঞ্চালককে অনুরোধ করছি আমাদের ওয়েবিনারের বাকি অংশ পরিচালনা করবার জন্য। সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ কে এম মেহেদী হাসান স্যারকে। অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটি পয়েন্টের প্রত্যেকটি লক্ষ্যমাত্রা নিয়ে একটি বিশদ আলোচনা আমাদের সামনে উনি উপস্থাপন করলেন। যদিও এটা উনিও বারবার বলেছেন, আমরা সবাই জানি এটি শুধুমাত্র একটি প্রস্তাবনা। এখনই আমরা কেউ এপিএ তৈরি করব না, যখন অধিদপ্তর থেকে চূড়ান্ত নির্দেশনাটি আমাদের হাতে এসে পৌঁছবে, সবগুলো কাঠামোর ক্ষেত্রে অধিদপ্তর যেটা নির্ধারণ করবে সেই অনুযায়ী আমরা চূড়ান্ত এপিএটি তৈরি করব। তো এ পর্যায়ে আমাদের এই বিষয়ে আমাদের যে উপস্থাপনাটি গেলে এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে সেগুলো আমরা শুনবো। তবে আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে, সর্বোচ্চ 5 জনের প্রশ্ন বা মন্তব্য আমরা নিতে পারবো। তো আপনাদের সবাইকে অনুরোধ করছি, স্ক্রিনের ডান দিকে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, রেইজ হ্যান্ড ক্লিক করলে আমরা যিনি ক্লিক করবেন তাকে আমরা ডেকে নিব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেলা সরকারি গণগ্রন্থাগার জয়পুরহাটের লাইব্রেরিয়ান জনাব এস এম আসিফ স্যার হ্যান্ড রেইজ করেছেন, তাকে তার প্রশ্ন বা মন্তব্যটি উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রাফিয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মেহেদীকে জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রামের লাইব্রেরি জনাব মেহেদী হাসানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর এবং প্রাণোচ্ছল ভাষায়, সাবলীল ভাষায় এপিএকে উপস্থাপন করার জন্য। আমার ধারণা এই সেশনে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই বিষয়গুলো সহজভাবে বুঝতে পেরেছেন এবং খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসলে প্রথমে আমাদের এপিএ কাঠামোটা দেখে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছে যে আসলে 5টা কাজ কেন, আরো কাজ নেই কেন। তো আমাদের যে আসলে কাজ করি অনেক, সেগুলো যে এপিএ তে আসতে পারে এই বিষয়গুলো মেহেদীর যে প্রস্তাবনা এখান থেকে উঠে এসেছে। আমি মেহেদীর প্রস্তাবনার সাথে আরেকটি বিষয় আমরা অ্যাড করতে চাই, পাঠ সামগ্রিক মানোন্নয়ন। এই পয়েন্টটাতে আমরা আসলে আমরা তো বাছাই করি, পুস্তক বাছাই করি, পত্রিকাও বাছাই করি। এই বিষয়টা অন্তর্ভুক্ত করা যায় কিনা। আমরা প্রতি বছরই কিন্তু একটা পত্রিকা বাছাই করি, সারা বছরের একটা যে কোনো একটা দৈনিক পত্রিকা আমরা বাছাই এবং পুস্তকও বাছাই করি। এই বিষয়টাও যদি টার্গেট অ্যাচিভ দেওয়া যায় একটা তারিখ হিসেবে, হিসেবে আমরা কিন্তু প্রত্যেকেই কাজটা করি। এই কাজটাও দেওয়া যেতে পারে কিনা এটি বিবেচনায় নেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং এটা আমি ফাতেমা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম করা যায় কিনা। আর সার্বিকভাবে এটা আসলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হয়েছে আমাদের এখানে, আমি এটা মনে করছি এবং আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ এস এম আশিস স্যারকে। আমরা পরবর্তী প্রশ্ন বা মন্তব্যের জন্য হ্যান্ড রেজ করার অনুরোধ করছি। এখনো পর্যন্ত আর কারো রেজ হ্যান্ড অপশন দেখতে পাচ্ছি না। আর কারো রেজ হ্যান্ড, যিনি প্রশ্ন করতে চান, স্ক্রিনের ডান দিকে রিয়াকশনস যে আইকনটি দেখা যাবে, ওখানে ক্লিক করলে দেখবেন রেজ হ্যান্ড অপশনটি আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লাইব্রেরিয়ান স্যার হ্যান্ড রেজ করেছেন, স্যারকে সুযোগ দেওয়া হ্যাঁ, যেতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম লিমন স্যার হ্যান্ড রেজ করেছেন। আপনার প্রশ্ন বা বক্তব্যটি উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল সহকর্মীদেরকে আসসালামু আলাইকুম। আজকের এই প্রাণবন্ত আলোচনায় আমি মুগ্ধ হয়েছি এবং এতদিন যে বিষয়গুলো আমার কাছে মনে হলো যে সংযোজন করা প্রয়োজন, সেই বিষয়গুলো সুন্দরভাবে এই উপস্থাপনার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। এবং এখানে আমার মনে হয় যে আমাদের যে পুরা কার্যক্রম সেবা একটা জেলা সরকারি গণগ্রন্থাগার বা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার যা করে সকল কিছুই উঠে এসেছে। সাথে আমি আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, যে আমাদের যারা চতুর্থ শ্রেণীর স্টাফ, বুক সর্টার বলি বা পিয়ন বলি বা আরো থাকতে পারে, অথবা তৃতীয় শ্রেণীর যারা আছে, তারাও কিন্তু অধিদপ্তর থেকে অনেক সময় কোনো প্রশিক্ষণ পায় না বা অনেকদিন পরে পরে পায়, যেটা একজন কর্মকর্তা বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা নিয়মিতই পাচ্ছে, প্রতি বছরই পাচ্ছে। এখন সেক্ষেত্রে আমাদের দপ্তরের বিভিন্ন বিষয় আছে যেগুলা স্টাফদের মধ্যে ক্লিয়ার করা প্রয়োজন। এখন সেই ক্লিয়ার করা প্রয়োজন এবং তাদেরকে জিনিসগুলা একদম গভীরভাবে বোঝানো প্রয়োজন। তো সেই জন্য আমাদের দাপ্তরিক ভাবে, মানে প্রত্যেকটা অফিস ব্যক্তিগতভাবে, মানে প্রত্যেকটা অফিস আলাদা আলাদা ভাবে কোনো প্রশিক্ষণ, মানে তাদের নিজেদের স্টাফদেরকে নিয়ে একটা আলোচনা বা প্রশিক্ষণ আয়োজন করতে পারে, এরকম কোন একটা ব্যবস্থা ওই রাখা যায় কিনা। ওই যে পাঠক দাপ্তরিক মান উন্নয়নের ক্ষেত্রে একটা অপশন ছিল, সেখানে এটা করা যায় কিনা, করতে পারলে আমার মনে হয় যেটা ভালো হতো। আর যিনি আমাদের আজকে মুখ্য আলোচক ছিলেন, অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাবে উনি উপস্থাপন করেছেন। আমার কাছে আমি খুব সহজেই বুঝতে পেরেছি কোন জায়গায় কি হবে। দেখা গেল যে প্রত্যেকবারই অমুকের কাছে তমুকের কাছে ধর্ণা দিতে হয়, যারা এপিআই বিষয়টা ভালো বোঝে। আমাদের প্রত্যেকেরই কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয়। আমার মনে হয় যে এভাবে যদি আজকের এই আলোচনায় যে জিনিসটা তুলে ধরা হয়েছে, আমি খুব সহজভাবে বুঝতে পেরেছি এবং আশা করি যে আমার অন্যান্য সহকর্মীরাও জিনিসটা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এবং বাদ বাকিটা হচ্ছে যে আমাদের অধিদপ্তরের যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সামনে এপিএটা আসলে আমরা প্রস্তাবনা পাঠাবো। এই বলে আমি এসডিএফ কে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে এই ধরনের আলোচনা আরো সামনে আমরা পাবো। ধন্যবাদ এসডিএফ, ধন্যবাদ উপস্থাপক। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম লিমন স্যারকে। আমাদের মাঝে আমাদের আজকে প্রধান অতিথি আছেন, আমি জানি দেখতে পাচ্ছি আমাদের কথা নিশ্চয়ই উনি শুনছেন। তো যেহেতু আমাদের এপি এর ফোকাল পয়েন্ট হিসেবে গণগ্রন্থাগার অধিদপ্তরের পক্ষ থেকে ম্যাডাম অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ রাফিয়া সুলতানাকে আমাকে কিছু বলার জন্য। আসলে এপিএটা আমাদের মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা আসে যে এত তারিখের মধ্যে এপি এর খসড়া পাঠাতে হবে। এখন এই করোনাকালীন সময় আমরা কি করব? আপনাদের কাছ থেকে যে প্রস্তাবনা নিয়ে সবারটা কনসাইজ করে পাঠাবো, সেই সুযোগও আমাদের নেই। তারপরেও আমাদের যারা আছেন, আমাদের টিম লিডার স্যারের সাথে কথা বলে আমি দ্রুত পাঠিয়ে দিয়েছি। এখন স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা যতটুকু করেছি, সেখানে অনেক কিছুই আমরা সংক্ষিপ্ত করেছি। বিশেষ করে কৌশলগত যেটা উদ্দেশ্য আছে, যেটা সেখানে যে কর্ম সম্পাদন, সেখানে যে আপনাদের 70 মার্কসের পয়েন্ট গুলো আপনি যে মেহেদী হাসান উপস্থাপন করেছেন, আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কাছ থেকে নতুন নতুন অনেক কিছু এসছে, আপনারা ডিপে গিয়েছেন, বিশেষ করে আপনারা যে সমস্ত কার্যক্রম গুলো করেন সবগুলো এখানে নিয়ে এসছেন, খুবই ভালো লেগেছে। এভাবেই আনা উচিত, এভাবেই করা উচিত। এটা আরো আগে হলে আরো ভালো হতো, এই পর্যায়টা আরো সুন্দরভাবে চলে আসতো। যেহেতু এটা চলে আসছে, ভবিষ্যতে এটা আরো ভালো হবে।
এখন এই করোনাকালীন সময় এত কিছু করা, এত প্রমাণক অধিদপ্তর এগুলা সবার কাছ থেকে কনসাইজ করা জটিল, আমার পক্ষে অনেক জটিল। আমি একা এগুলো মানে অনেক কষ্ট হয়। আমাদের টিমে যারা আছেন, আমাদের ইনোভেশনের যেখানে আসিফ মাহতাব আছেন, আসিফও ইনোভেশন দেখে, আসিফের কাছেও ওইগুলো তথ্য তুলে আনা অনেক কঠিন। সবার কাছ থেকে এনে এগুলার একটা প্রমাণক দেওয়া, একটা সারসংক্ষেপ রেডি করা। আসলে আমাদের এই 64 লাইব্রেরির সাথে আমাদের চুক্তি হয়, আমাদের কিন্তু শাখার সাথে চুক্তি হয় না, উপজেলার সাথে চুক্তি হয় না। এখন এই পর্যায়ে আপনারা একটু চিন্তা করেন, আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা অনেক কিছুই শর্টকাট করেছি। আপনারা জানতে পারবেন আমরা খসড়াটা পাঠিয়েছি, খসড়াটা মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভ হয়ে আসলে তারাও এখন 8 তারিখের মধ্যে দিতে বলেছিলেন, আমাদের 8ই এপ্রিলের মধ্যে পাঠাতে হবে ওখানে। আমরা 8ই এপ্রিলের মধ্যে 7 তারিখে আমরা মিটিং করে 8 তারিখের মধ্যে আমরা পাঠিয়েছি, কিন্তু এর মধ্যে সেই লকডাউন। এখন আপনারা বুঝতে পেরেছেন, এটা একটু লাগবে। তবে আমি মনে করি এই ধরনের আলোচনাগুলো এই ওয়েবিনারের মধ্যে যদি আমরা পার্ট করে সবাইকে নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করি, সবাই বিষয়গুলো কিভাবে এগুলো কাজ করতে হবে, কিভাবে এই পয়েন্টটা আমরা কিভাবে কাজ করব। আর ওই যে আপনারা উল্লেখযোগ্য কার্যক্রমগুলো বলেছেন, উল্লেখযোগ্য কার্যক্রম, গতানুগতিক কার্যক্রমগুলো কিন্তু এখানে আসে না। এটা আমাদের টিম লিডারের কথা। আমাদের বাকি স্যার, ডাইরেক্টর স্যার যিনি আছেন আব্দুল্লাহ বাকি স্যার, উনি বলেছেন। এখানে আসিফও আছেন, আমরা জানি। আমরা কিন্তু যে রেফারেন্স সেবাটা দিয়েছি, আমরা কিন্তু এটা রাখিনি এবার। কেননা এই রেফারেন্স সেবার প্রমাণক রাখবো, পাঠক উপস্থিতির প্রমাণক, এগুলো আমরা অনেক কিছু চিন্তা করে এবার শর্টকাট করেছি। তারপরে আপনার মুজিব বর্ষের বিষয় ছিল, এখানে এটা রাখা ভালো। মুজিব বর্ষ আমরা কি উল্লেখযোগ্য কার্যক্রম করি। এখন আপনারা জানেন মুজিব বর্ষ শেষ হয়ে যাবে, তারপরে আরো বাকি 6 মাসে আমাদের কি কার্যক্রম দেখাবো। তারপরে আমরা কিছু কিছু পয়েন্ট অন্যভাবে রেখেছি। আপনারা আমাদের খসড়াটা চলে আসলে তারপরে আপনাদেরকে নিয়ে আমরা যদি এভাবে একদিন বসতে পারি, বা একটু পার্ট আমি বুঝিয়ে দিই, বা আপনারা একটু বুঝতে পারেন জিনিসটা, তারপরে আপনারা সেই চুক্তিটা তৈরি করে পাঠিয়ে দিলে সহজ হবে। তবে ভবিষ্যতে আশা করি, আল্লাহর কাছে দোয়াও করি, এই পরিস্থিতি ভালো হয়ে গেলে আমরা আরো যতটুকু কাজগুলো গ্রহণ করেছি, এতটুকু কাজ যদি আমরা ভালোভাবে করি, আমরা মনে করি শুধু একজন জানলে হবে না, 2 জন জানলে হবে না, বা 10 জন মাঠ পর্যায়ের বিষয় জানলো তা না, সব ডিস্ট্রিক্টের সবাইকে এই ধরে জানতে হবে, সবাইকে এই বিষয় ডিপে যেতে হবে, কাজ করতে হবে। ইনোভেশনের কাজগুলো কিভাবে করতে হবে, অভিযোগের কাজগুলো কিভাবে করতে হবে, তথ্য অধিকারের কাজগুলো কিভাবে করতে হবে, শুদ্ধাচারে কি কি পয়েন্ট আছে সেই কাজগুলো কিভাবে করতে হবে। তারপরে আপনার আমাদের যে এপি এর কৌশলগত উদ্দেশ্য, মানে বিশেষ প্রয়োজন যেগুলা বেশি আমাদের পাঠ্যকে, আমরা এই কয়টি জানি। আমি এই বলি তো সংক্ষিপ্ত করছি, বললে তো অনেক কিছু বলা যাবে, অনেক সময়ের দরকার। এই জন্য একটু পাঠ করে ওয়েবিনারে যদি এই ধরনের একটা এসডিএফ এর মানে সদস্যরা সবাই মিলে, সঞ্চালক আছেন, যারা সদস্যরা আছেন, আয়োজন করেন, আমার মনে হয় এই লকডাউন অবস্থায় সবাই একটু সময়ও পারবেন। তারা মনে হয় তাদের সমস্যাগুলো তুলে ধরলে, বিস্তারিত ভাবে আলোচনাগুলো করলে খুবই ভালো হয়। আমি এই উদ্যোগটাকে এত ভালো মানে মনে করছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে আপনাদের এসডিএফ এর সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। এই বলে আমি শেষ করছি। যদি আমার খুব সংক্ষিপ্ত 2-1টা প্রশ্ন থাকে আমি এর মাধ্যমে বলতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ ফাতেমা খাতুন ম্যাডামকে। আমাদের সাথে যুক্ত আছেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার আসিফ মাহতাব স্যার। আমি স্যারকে অনুরোধ করছি তার মন্তব্য অথবা প্রশ্ন পেশ করার জন্য। স্যারকে উপস্থাপনের অনুরোধ করছি স্যার। ধন্যবাদ রাফিয়াকে। বরাবরের মতোই, অর্থাৎ এটা এসডিএফ এর ওয়েবিনার এবং খুবই চমৎকার আয়োজন, এবং আমি বলবো একটা দ্বিতীয়বারের সফল আয়োজন। আমি আসলে খুব ব্যস্ততার মধ্যে খুব বেশি যে মনোযোগ দিতে পারছি তাও নাই, তারপরেও বেশ কিছু বিষয়গুলো আমার কানে এসছে, তখন আমি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কাজের ফাঁকে। মানে আমরা এখনো লকডাউনের মধ্যে কিছু কাজ করতে হচ্ছে, অনেকগুলো কারণ আগামী জুন মাসের মধ্যে আমাদের কিছু মানে খরচ টরচ করতে হয়, বা বিভিন্ন বিল টিল বকে আছে, এগুলো পেমেন্টের বিষয়গুলো থাকে, যে কারণে এটা আমরা সবাই জানি যে এই সময়গুলোতে আসলে আমাদের যারা ডিডিও বা ফিনান্সের সাথে জড়িত তাদেরকে ব্যস্ত থাকতে হয়। আমি আসলে ফ্লোর নেওয়ার মূল উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে একটি মেসেজ দেয়া যে
আগামী 11 এবং 12 এই 2 দিন হচ্ছে আমাদের ইনোভেশনের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে আমরা 43 জন নবম এবং তদূর্ধ্ব গ্রেডের অফিসারদেরকে নিয়ে 43 জনের একটি ব্যাচ করব এবং আজকের ওয়েবিনারে আমি একটি মানে সাহস পাচ্ছি এই কারণে যে 43 জনকে একসাথে নেওয়াটা আমি মনে করেছিলাম যে খুব একটা মানে খুব ব্যবস্থাপনার জন্য হয়তো বা খুব ভালো হবে না, বাট আমি আজকে দেখছি যে 40 জনের খুব সুন্দর একটি অনুষ্ঠান আজকে হয়েছে। তার মানে আমি মনে করি যে আমরা এই জুম বা অনলাইন ট্রেনিং গুলো নিয়মিত করতে পারবো আশা করি। এবং আপনাদের 43 জনের পরে আরো 43 জনকে নিয়ে হচ্ছে দ্বিতীয় ব্যাচ করব ইনোভেশনের। এরপরে হচ্ছে ফাতেমা ম্যাডামের বিভিন্ন এপিএ সংক্রান্ত প্রশিক্ষণ আছে, যেখানে হয়তোবা এই কথাগুলোই আবারও নতুন করে উঠে আসবে, নতুন করে আবার হচ্ছে সবাই জানতে পারবে, নতুন করে শেয়ার করতে পারবে। আর আমরা আরেকটা বিষয় যে যেহেতু এটা মে মাস এবং জুন মাস, এই 2 মাসে কিন্তু আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে বিভিন্ন ট্রেনিং এর জন্য। হয়তোবা যদি আমরা মানে বাস্তব ভিত্তিক ট্রেনিং নাও করতে পারি, হয়তোবা অনলাইনে আমাদের অনেকগুলো ট্রেনিং করতে হবে, কাজের ফাঁকে ফাঁকে কাজও করতে হবে, ট্রেনিংও করতে হবে, সবই করতে হবে। তো এই জন্য আমি অনুরোধ করব সবাইকে একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখা, যেন আমরা হচ্ছে আমাদের কাজগুলো খুব ভালোভাবে করি এবং হচ্ছে সফলতার সাথে করতে পারি। আমি জানি যেহেতু এসডিএফ এ যারা ইয়াং মেম্বার্স যারা আছে, যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে, তারা যখন আমাদের ডিপার্টমেন্টে আছে, অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের ভয়ের কোনো কারণ নেই। শুরুতে হচ্ছে আমাদের আজকের গেস্ট অফ অনার মঞ্জুর আলম স্যার, উনি বলেছিলেন যে ট্রেনে যখন সামনের বগি বা সামনের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে পেছন থেকে ধাক্কা দিতে হয়। আমার মনে হয় আমাদের সামনের ইঞ্জিন কতটুকু শক্তিশালী আমরা জানি না, তবে পিছনের মানে ধাক্কা দেওয়ার অনেক মানুষ আমরা আছে যারা নিজ শক্তিতে ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আর বেশি কথা বলতে চাই না। চমৎকার একটু উপস্থাপনার জন্য আমি হচ্ছে মেহেদীকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার 2-1টি পয়েন্ট খুবই সুন্দর ছিল, এই মুহূর্তে অবশ্য বলতে পারছি না। আমি অনুরোধ করবো যে তার যে প্রেজেন্টেশনটা একটু শেয়ার করলে ওইখান থেকে আমরা কিছু পয়েন্ট আমরা নিতে পারবো এই পেজের জন্য। হয়তোবা এবছরে হয়তোবা সম্ভব হতে নাও পারে, যে যেমনটি ম্যাডাম বললেন, ম্যাডাম অনেক পরিশ্রম করে এবং অনেক কষ্ট করে হচ্ছে সে সময় মতো সব মানে ডেডলাইন গুলো ফিল আপ করে। তো আমরা আশা করি ভবিষ্যতের যে আমাদের এপি এর আমরা প্রতিবেদনগুলো দিব, সেগুলোতে এইটা খুবই মানে খুব রিসোর্সফুল হিসেবে আমরা কাজ করতে পারবো। এবং আমার তো ধারণা যদি এমনটাই হয় বা এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, তো আমার মনে হয় যে বেস্ট ডিপার্টমেন্ট গণগ্রন্থাগার অধিদপ্তর হিসেবে আত্মপ্রকাশ করবে এপি এবং সব ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ খন্দকার আসিফ মহোদয়। এ পর্যায়ে মন্তব্য অথবা প্রশ্ন উপস্থাপনের অনুরোধ করছি সরকারি গণগ্রন্থাগার শিল্পের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমকে। অনেক ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। আমি ছোট্ট একটি মানে প্রস্তাব রাখতে চাই আমাদের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়, আমাদের সবার প্রিয় ফাতেমা খাতুন ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি যেটা বলেছেন যে আসলে অনেক কাজ করতে হয় বা আপনার উপর অনেক প্রেসার পড়ে যায় বিভিন্ন সারা দেশের সকল জেলা বিভাগকে নিয়ে কাজ করতে গিয়ে। আমার একটি প্রস্তাব ম্যাডামের কাছে, সেটি হচ্ছে ম্যাডাম, আমাদের যেহেতু এখন বিভাগীয় কার্যক্রম গুলো চালু হয়েছে এবং আমাদের বিভাগের ডিডি মহোদয়রা আছেন বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মহোদয়রা রয়েছেন, আমাদের কি ম্যাডাম এরকম করা যায় কিনা যে জেলাগুলো চুক্তি করবে বিভাগের সাথে এবং বিভাগ ফাইনালি চুক্তি করবে অধিদপ্তরের সাথে, এভাবে করা যায় কিনা ম্যাডাম? আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ বা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। অনেক ধন্যবাদ করিম স্যারকে। রাফিয়া ওই যে প্রশ্ন করেছিল আমার কাছে শেরপুরের লাইব্রেরিয়ান, আমি একটু বলতে চাচ্ছিলাম। জি ম্যাম, জি ম্যাডাম। আসলে বিভাগীয় পর্যায়ের সাথে ডিস্ট্রিক্ট পর্যায়ের যে তিনটার কার্যক্রম করতে হলে এখন একটা দুটা বিভাগে ডিডি মহোদয়রা আছেন, আমাদের তো সব বিভাগগুলো ফুলফিল হতে হবে, তাই না? তারপরে কার্যক্রমগুলো গ্রহণ করলে আমার ভালো হয়। আর এই জিনিসটা যদিও মনে করে মানে এইভাবে নাই, মানে লিখিত ভাবে কোনো হচ্ছে না, কিন্তু আপনারা বিভাগ কিন্তু অলরেডি দায়িত্ব পালন করছেন। আপনাদের কাছে চিঠি যায়, আপনারা বিভাগীয় থেকে অধীনস্থ দপ্তরের সবার কনসাইজ করেই তো আমার কাছে পাঠান। আর যে বিষয়টা আপনি বলেছেন সেটা আমি আমাদের টিম লিডার স্যারের সাথে কথা বলে যারা যারা আছেন দেখি এই জিনিসটা এই বছর করা যাবে না, চুক্তিটা সামনের আপনার 22-23 করা যায় কিনা দেখা যাক, এটা আল্লাহ বাঁচায় রাখলে যদি যে থাকে বা এটা হবে আশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডামের মতামতের জন্য। আমরা মন্তব্য পর্ব বা প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি।
যেহেতু আমাদের সময়ও সংক্ষিপ্ত, আমরা এখন আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্য শুনবো। আজকের ওয়েবিনারে আমাদের সাথে সভাপতি হিসেবে আছেন জেলা সরকারি গণগ্রন্থাগার সাতক্ষীরা এর লাইব্রেরিয়ান আল মামুন হাওলাদার, যিনি একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে ইনোভেটিভ লাইব্রেরি লিডার হিসেবে প্রতিনিধিত্ব করছেন। জানি যে ইনেলি ইন্ডিয়ার একটি অংশ হিসেবে উনি কাজ করছেন, একই সাথে এনলিফের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো তিনি একাধারে আমাদের এসডিএফ এর উপদেষ্টাও। আল মামুন হাওলাদার স্যারকে অনুরোধ করব তার সুটি মতামতের সাথে আজকের সভাপতির বক্তব্যটি প্রদান করার জন্য। আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সভাপতির বক্তব্যের পরে আমাদের ওয়েবিনারটি সমাপ্ত হবে। আমি এখানে অংশটুকু শেষ করছি। আমি রাফিয়া সুলতানা, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, মানিকগঞ্জ এবং সদস্য এসডিএফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাফিয়া সুলতানা। এসডিএফ এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মাঠ পর্যায়ের অফিসের যে পরিকল্পনা এই সংক্রান্ত আজকের ওয়েবিনারে আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক পরিসংখ্যান শাখা জনাব ফাতেমা খাতুন ম্যাডাম। আমাদের সম্মানিত অতিথি হিসেবে আজকে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মঞ্জুর আলম, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার ঝিনাইদহ। আমাদের সাথে সংযুক্ত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক প্রশাসন জনাব খন্দকার আসিম মাহতাব বাবুল স্যার। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে সংযুক্ত ছিলেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুরের সম্মানিত সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আবিদ হোসেন স্যার। আমাদের সাথে সংযুক্ত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগার বাগেরহাটের সম্মানিত লাইব্রেরিয়ান জনাব সাইদুর রহমান স্যার সহ বিভিন্ন জেলা থেকে আজকে যারা আমাদের ওয়েবিনারে সংযুক্ত হয়েছেন সবাইকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এসডিএফ গঠন থেকে শুরু করে আমরা একটা প্রথম ওয়েবিনার আয়োজন করা হয়েছিল বিগত এক সপ্তাহ আগে, এবং সেখানেও আমরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত একটি সুন্দর উপস্থাপনা দেখতে পেয়েছিলাম। এবং আজকে আমরা মাঠ পর্যায়ের জন্য যে কর্মসম্পাদন চুক্তি আমাদের বাস্তবায়ন করতে হবে সেটার একটা নমুনা চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের আজকের মুখ্য আলোচক জনাব কে মেহেদি হাসান, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার কুড়িগ্রাম। আমি শুরুতেই মুখ্য আলোচককে ধন্যবাদ জানাতে চাই। আই থিংক ইট ওয়াজ অ্যান অ্যামেজিং সেশন এন্ড রিয়েলি আই এম সো মাচ প্লিজড। এত সুন্দর উপস্থাপনায় এত সাবলীল ভাবে আমাদের একটি নমুনা পেশ করেছেন। যদিও এটি নমুনা মাত্র, আমাদের মূলত আমরা যে পরিকল্পনা পাঠাবো বা যেটা খসড়া পাঠাবো আমাদের অধিদপ্তর থেকে যে নির্দেশনা আসবে আমরা সেই আলোকেই পাঠাবো। তারপরেও আমাদের বোঝার জন্য যে এত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমি মুখ্য আলোচককে ধন্যবাদ জানাই। আসলে এসডিএফ যে কার্যক্রম চালাচ্ছে আমি মনে করি যে এই করোনা প্যান্ডেমিকে দীর্ঘদিন আমাদের আসলে দেখা সাক্ষাৎ ছিল না। আমরা আজকে যারা অনলাইনে যুক্ত হয়েছি আমাদের ওয়েবিনারের পাশাপাশি আমাদের কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত জানার পাশাপাশি আজকে আসলে আমরা প্রায় 42 আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং দীর্ঘদিন পরে হলেও আমরা অনলাইনে হলেও আমরা একে অপরকে মনে করি এটা একটা বড় সুযোগ এই প্ল্যাটফর্ম থেকে। তো আসলে সভাপতির বক্তব্য ধন্যবাদ জানানো। তারপরে শুধু একটি বিষয়ই এই সম্পর্কে উল্লেখ করতে চাই, সেটা হলো যে আমরা এখানে যারা অফিস প্রধান আছি জানি প্রতি বছরই আমাদের এটাকে এপিএস সংক্রান্ত একটা চুক্তি বা খসড়া আমাদের প্রণয়ন করতে হয় এবং এই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। তো এখানে অফিস প্রধানের স্বাক্ষর থাকলেও আমার যেটা আহ্বান থাকবে সবার প্রতি, আমরা যখন এই খসড়াটা প্রণয়ন করব সেটা অবশ্যই আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে যেভাবে নির্দেশনা আসবে সেভাবে করব। তার সাথে আমরা যখন খসড়াটা করব আমরা যাতে অবশ্যই আছে আমরা যাতে তাদের সবাইকে নিয়ে এবং সবার একটি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যাতে থাকে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কর্মসম্পাদন চুক্তি প্রত্যেকটি সরকারি দপ্তরের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এখানে যেসব পরিকল্পনা প্রণয়ন করছি বা যেসব পরিকল্পনা করছি এইগুলো বাস্তবায়নের জন্য কিন্তু আমার প্রত্যেক স্টাফ জড়িত। আমি অফিস প্রধান হিসেবে যদি চিন্তা করি একটা চুক্তি আমি স্বাক্ষর করলাম এটা বুঝে আমারই দায়িত্ব, বিষয়টা ঠিক এরকম না। আমাদের সবার গ্রহণ এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ যদি আমরা এটাকে সত্যিকার অর্থেই ফ্রুটফুল একটা রেজাল্ট চাই।
সো এই কাজটা আমরা সবাই করব, সবার প্রতি আমার আহ্বান থাকবে। আর সবশেষে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা বিভিন্ন পর্যায় থেকে আজকে সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং এসডিএফ এর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আশা করি আমাদের এই নলেজ শেয়ারিং কার্যক্রম ভবিষ্যতেও এসডিএফ প্ল্যাটফর্মের মাধ্যমে চলমান থাকবে এবং আমরা আরো বেশি সমৃদ্ধ হব। আগামী ওয়েবিনারে আবার আপনাদের সবার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই করোনাকালীন যে স্বাস্থ্যবিধি রয়েছে আমরা সবাই সেটা মেনটেন করে আমরা নিজেকে সুরক্ষিত রাখবো, পরিবারকে সুরক্ষিত রাখবো, আমার চারপাশের মানুষকে সুরক্ষিত রাখবো। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনারের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।